সেটা আপনারা রেসপন্স করবেন। আচ্ছা, আশা করি বুঝতে পারতেছেন। তো প্রথমেই যেটা আমরা পড়ব যে প্রতীক, সংকেত এবং যোজ্যতাটা কি। আমি যদি আপনাদেরকে বলি যে আমি যেটা বলছিলাম যে হাইড্রোজেন প্লাস অক্সিজেন রিয়াকশন করে আপনার হয়ে যাচ্ছে ওয়াটার। হ্যাঁ, ওয়াটার। ওয়াটার হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে সেক্ষেত্রে দেখেন, আমি এটাকে বাংলায় যদি পড়ি, হাইড্রোজেন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে পানি উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, তাহলে হাইড্রোজেনকে সংকেতে এইচ দিয়ে লেখা যায়, অক্সিজেনকে ও দিয়ে লেখা যায়, আর ওয়াটারকে H2O দিয়ে লেখা যায়। তাহলে এই যে এইচ, অক্সিজেনের ও, হাইড্রোজেন পানির হচ্ছে H2O, এইগুলা যে আমি লিখছি, সেটা কিন্তু এই যে প্রতীক সংকেত থেকেই কিন্তু, আমরা যদি প্রতীক সংকেত না জানি তাহলে আমরা এই রিয়াকশনটা লিখতে পারবো। ঠিক আছে, আমরা কিন্তু ওই রিয়াকশনটা লিখতে পারবো না। এই জন্য কিন্তু এই একদম প্রিলিমিনারি এবিসি না জানলে যেমন আপনি ওয়ার্ড পারবেন না, আপনার 1 2 3 4 এর প্রতীক যদি না জানেন আপনি কিন্তু 1 2 3 4 এগুলা লিখতে পারবেন, এগুলা লিখতে পারবেন। তো সেক্ষেত্রে আপনাকে এই কেমিস্ট্রির জন্য এগুলো জানতে হবে। একদম সিম্পল। তো প্রতীকটা কি? প্রতীক হচ্ছে যে আপনি মৌলের একটা যে ক্ষুদ্রতম প্রকাশ, সেটা কি? পদার্থের সংক্ষিপ্ত এবং আন্তর্জাতিক ভাবে স্বীকৃত রূপ। হ্যাঁ, আমি যে বললাম যে হাইড্রোজেনের ক্ষেত্রে যদি আপনি Hy লেখেন তাহলে কিন্তু হবে না। ঠিক আছে, আন্তর্জাতিক ভাবে স্বীকৃত রূপ যেটা, সেটা স্যার, হচ্ছে আমার এইচ একটা লিখতে হবে। প্রশ্ন ছিল যে এটা মানে কোন সাবজেক্টের উপরে মানে ক্লাসটা নিতে আসেন, মানে বুঝতে পারছেন এটা তো মানে সংকেত হিসাবে দিতেছেন তো, এই জন্য প্রতীক সংকেত বা যোজন। জি, আমি প্রথমে বলেছি আমি সাধারণ বিজ্ঞান নিয়ে ক্লাস নিচ্ছি। হ্যাঁ, সাধারণ বিজ্ঞানের আপনি যদি সিলেবাসটা দেখেন, আমি অলরেডি বলেছি যে এটা 3টা অংশ থাকে। একটা হচ্ছে কেমিস্ট্রি, একটা বায়োলজি মানে জীববিজ্ঞান, একটা হচ্ছে যে ফিজিক্স পদার্থবিজ্ঞান। তো আমরা আজকে যেটা শুরু করেছি সেটা হচ্ছে কেমিস্ট্রি, অর্থাৎ রসায়নের একদম এলিমেন্টাল পর্যায় থেকে আমাদের ক্লাসটা শুরু করেছি। ঠিক আছে। আচ্ছা, আমি আরেকটু বলে রাখি, সেটা হচ্ছে যে আপনাদের এখানে তো অনেকে অনেক হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডের আছেন। ঠিক আছে, যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড তাদের কাছে কিন্তু এটা সহজ মনে হবে, কিন্তু আর্টস ব্যাকগ্রাউন্ড যারা আছেন তারাও কিন্তু সাধারণ বিজ্ঞান পড়েছেন। সেই সাধারণ বিজ্ঞানে কিন্তু এই জিনিসগুলো আছে। হয়তোবা আপনার কাছে কঠিন লাগতে পারে। যদি না বুঝতে পারেন অবশ্যই চ্যাট বক্সে জানাবেন, অথবা আপনি আনমিউট করে আমাকে প্রশ্ন করবেন, তাহলে আমি সেটা সুন্দর করে ক্লিয়ার করে বুঝাই দিই। ঠিক আছে, আমি কি বুঝাতে পেরেছি? আচ্ছা, আমি একটু খেয়াল করেন যে স্যার, আরেকটা আমার প্রশ্ন হলো যে স্যার আরেকটা আমার প্রশ্ন হলো যে এটা মানে মানে যে কোচিং ক্লাসটা নিতে আছেন মানে এটার আছে না টপিক, যে শিক্ষা নিবন্ধন বা উপসহকারী এরকম ধাপ আছে না? আপনি এই ক্লাসটা মানে কোন টপিকস এর উপর নিতে আছেন? আমি মনে হয় আপনাকে বুঝাইতে পারিনি। একটু খেয়াল করেন, আমার কথাটা খেয়াল করেন। সেটা হচ্ছে যে আমি একটু পরে আসবো যে এটা কোন টপিক কোন জায়গা থেকে আসতেছে। এটা আমি বলে দিয়েছি আগেই। প্রথমে যারা ছোট ছোট পরীক্ষা দিবেন, আপনি প্রাইমারি বলেন, এনটিআরসি বলেন, ঠিক আছে, যেখানে ছোট ছোট সিলেবাস আছে সেগুলাতে কিন্তু একদম প্রিলিমিনারি যে টপিক গুলো সেগুলা থেকেই কিন্তু কোশ্চেন হয়। যেমন আপনার আসতে পারে যে আয়রনের হচ্ছে সংকেত কি বা প্রতীক কি, তখন আপনার পরীক্ষায় এটা আসবে না, তখন আপনাকে তো লিখতে হবে। যেমন আয়রন, লোহার প্রতীক হলো Fe। এটা আপনার এনটিআরসি এর পরীক্ষাতেও আসতে পারে, প্রাইমারি স্কুল পরীক্ষাতেও আসতে পারে, আপনার বিসিএস এও আসতে পারে। যেগুলা কিছু জিনিস আছে বেসিক বা মৌলিক জিনিস, সেগুলো আপনাকে পড়তেই হবে। আপনি যে পরীক্ষায় দেন আপনার এটার জন্য আপনার এটা প্রয়োজন। ঠিক আছে, আপনি ক্লাসটা মনোযোগ দিয়ে করুন। তারপরে ক্লাসের পরে আপনার যদি কোনো কোশ্চেন থাকে আপনি বললেন। হ্যাঁ, আমরা একটু আগাই। হ্যাঁ, আপনি জিনিসগুলো বোঝার চেষ্টা করবেন। হ্যাঁ, দেখেন কিভাবে আমরা খুব সহজে আমরা কেমিস্ট্রিটা রপ্ত করতে পারি। একটু খেয়াল করবেন। সেটা হচ্ছে যে আমরা এই যে মৌলের প্রতীক, এই মৌলের প্রতীকটা লিখার জন্য বা দেখার জন্য আপনার কয়েকটা পদ্ধতি আছে। ঠিক আছে, যেমন 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 হচ্ছে যে আপনার আহ যেমন হচ্ছে যে আপনার হচ্ছে যে কি হতে পারে যে
আমরা কি করি, যখন একটা মৌলের প্রতীক নেই, এই মৌলের নামগুলো কয়েকটা ল্যাঙ্গুয়েজ থেকে এসেছে, ঠিক আছে? একটা হচ্ছে ইংরেজি নাম হতে পারে, ল্যাটিন নাম থেকে আসতে পারে, আরো অন্যান্য ভাষা থেকে আসতে পারে। মূলত ইংরেজি আর ল্যাটিন এই দুইটা ভাষা থেকে এসেছে, ঠিক আছে? মৌলের প্রতীক, দ্যাট মিনস হচ্ছে আপনি যে মৌলটা রিপ্রেজেন্ট করবেন সেইটার প্রতীকটা আপনি সেইটার প্রতীক কি হবে সেটা আপনি বুঝাবেন। আমি যেটা বলছিলাম যে আপনি হাইড্রোজেন হাইড্রোজেন দেখাবেন, হাইড্রোজেন আপনার এইচ এইচ লিখলে আপনি বুঝতে পারবেন যে এটা হচ্ছে যে হাইড্রোজেন মৌল। কেউ যদি এইচ ওয়াই লেখে তাহলে কিন্তু হবে না। এখানে একটা কথা ছিল যে আন্তর্জাতিকভাবে স্বীকৃত রূপ, ঠিক আছে? আপনি যদি নিজের মতো করে বলেন তাহলে কিন্তু হবে না। কার্বনের জন্য আপনাকে সি লিখতে হবে, কার্বনের জন্য সি সেটা লিখতে হবে। আপনি যদি সি এ লিখে ফেলেন তাহলে কিন্তু কার্বন বুঝাবে না, সি এর জন্য তখন সেটা ক্যালসিয়াম হয়ে যাবে, ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এইখানে দেখেন, পড়ালেখা হাইড্রোজেন গরমে বাঁচবো। হাইড্রোজেন কিন্তু আপনার হচ্ছে ইংরেজি নাম, ঠিক আছে? এই ইংরেজি নামের প্রথম অক্ষর যেটা সেটাই এর প্রতীক। যেমন হাইড্রোজেন, HYDRO, DROZEN, একটু যদি হাইড্রোজেন। স্যার সেন্ট্রালি হাইড্রোজেনের আমরা স্যার মিউট করে দিতাম, আপনি যদি আনমিউট করে নিতেন, নয়েজ হচ্ছে আর কি। তোমরা মনে করো মনে পাইতে পারলে মনে আরাম জি, হইতেছে। খুবই নয়েজ হচ্ছে আসলে, অনেক নয়েজ হচ্ছে। জি, শোনা যাচ্ছে আমার কথা? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। হুম, একটু সময় দিবেন। আচ্ছা, নয়েজ হচ্ছে, আমি এই জন্য সবাইকে মিউট করে দিয়েছি। একটু মনোযোগ দিবেন। সেটা হচ্ছে যে, তাহলে আমি কি বললাম, সেটা হচ্ছে ইংরেজি নাম যদি হয় সেইটার প্রথম অক্ষর হবে। এরপরে আপনাকে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, যদি আপনার হয়ে যাচ্ছে যে যেমন কার্বন আর ক্যালসিয়াম দুইটাতেই তো সি হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কি সি দিয়ে কি আমার কার্বন ক্যালসিয়াম দুটাই হবে? সেক্ষেত্রে যদি প্রথম লেটারটা সেম হয়ে যায় তাহলে আমাকে প্রথম লেটারের পরে দ্বিতীয় লেটার যেটা আছে সেটা নিতে হবে। যেমন আপনি দেখেন এখানে ক্যালসিয়ামের জন্য CA, ঠিক আছে? আবার দেখেন ক্লোরিন বা ফ্লোরিন, ফ্লোরিনের জন্য F। হ্যাঁ, ফ্লোরিনের জন্য F, বাট ক্লোরিনের জন্য এখানে ক্লোরিনের জন্য Cl। কারণ ক্লোরিনের প্রথম লেটার যদি ধরি তাহলে কার্বন আর ক্লোরিন সেম হয়ে যাচ্ছে, এই জন্য সেকেন্ড লেটারটা আপনাকে নিতে হবে। ঠিক আছে, এগুলো হচ্ছে যে আন্তর্জাতিক নিয়ম। আপনার জন্য আন্তর্জাতিক নিয়ম জানার প্রয়োজন নেই। আপনাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে যে আপনাকে এই মৌলের প্রতীকটা কি, এবং মৌলের প্রতীক 1 থেকে 30 পর্যন্ত যে মানে সিরিয়ালি যে মৌলগুলো আছে, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, কার্বন, এভাবে 30টা মৌলের প্রতীক আপনি যদি একটু প্র্যাকটিস করেন তাহলেই পারবেন। এগুলো জানলে ভালো। এখান থেকে যেটা আসবে যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আপনার আহ যেটা ইংরেজি নাম থেকে আসে, যেটা ইংরেজি নাম থেকে আসে সেই সেইটা ইংরেজি নামেরটা কমন, এটা খুব একটা বেশি আসে না। আসে কোনটা, সেটা হলো যে আপনার ল্যাটিন নাম। ল্যাটিন নামের হচ্ছে যে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে যে ল্যাটিন নামটা আপনার জানতে হবে। যেমন সোডিয়াম, সোডিয়ামের ইয়া কি দেখেন, সোডিয়াম SODIUM, সোডিয়াম, এটা কিন্তু ইংরেজি নাম। আমি বলেছি ল্যাটিন নামের মানে 2টা অক্ষর আসবে। প্রথম অক্ষর কেন নিল না, কারণ হচ্ছে এন তে নাইট্রোজেন, নাইট্রোজেন হয়, সোডিয়ামের ক্ষেত্রে Na নিয়েছে, Na নিয়েছে, ঠিক আছে? Na নিয়েছে কারণ এটা হচ্ছে ন্যাট্রিয়াম, ল্যাটিন নামের প্রথম লেটার সাথে দ্বিতীয় লেটারের সাথে নিয়েছে, এই জন্য ন্যাট্রিয়াম, ঠিক আছে?
পটাশিয়ামের জন্য পটাশিয়ামের ল্যাটিন নাম হচ্ছে ক্যালিয়াম। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, মানে খুবই গুরুত্বপূর্ণ। এটা কিন্তু পরীক্ষায় খুবই আসে যে সোডিয়ামের ল্যাটিন নাম কি অথবা সোডিয়ামের প্রতীক কি। কারণ সবাই মনে করবে কি ইংরেজি নামের প্রথম অক্ষরটাই তো হচ্ছে যে মৌলের সংখ্যা প্রতীক, তাহলে সেটা কি হচ্ছে যে এস হবে, কিন্তু এস দিয়ে তো সোডিয়াম হবে না, এস দিয়ে হবে সালফার। এস সালফার হচ্ছে ইংরেজি নাম। আর সোডিয়ামের যদি হয় সেটা হবে এন এ হচ্ছে নাট্রিয়াম। পটাশিয়ামের ক্ষেত্রে ক্যালিয়াম, KALIUM। কিন্তু পটাশিয়ামের প্রতীক কি হচ্ছে, প্রতীক হচ্ছে যে কে, কে দিতে হবে। সো আপনারা এটা পুরাটা সুন্দরভাবে মুখস্থ করুন, ঠিক আছে? এটা কিছুই না, শুধু ল্যাটিন নামটা মুখস্থ করলে আপনি প্রতীকটা পেয়ে যাবেন। ঠিক আছে, এদিকে গোল্ড, যেমন আমাদের খুব পরিচিত গোল্ড, গোল্ডের হচ্ছে যে ল্যাটিন নামটা আসতে পারে অরাম। অরাম হচ্ছে AU দিয়ে, প্রতীকটা হচ্ছে AU। ঠিক আছে। তারপর লেড, আমরা লেডের সাথে খুবই পরিচিত। সো লেডের যে প্লাম্বাম, প্লাম্বাম হচ্ছে লেডের হচ্ছে ল্যাটিন নাম, এই জন্য PB। লেডের ক্ষেত্রে পিবি। ঠিক আছে, লেডের ক্ষেত্রে হচ্ছে পিবি। মার্কারি, আমরা খুব পরিচিত না মার্কারির জন্য, যে পারদ বলি আমরা। যেগুলো যেগুলো পরিচিত সেগুলোই কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি। মার্কারি, মার্কারির যেটা এইচ জি হলে মার্কারির প্রতীক। তাহলে বলতে পারি সেটা কি, সেটা হচ্ছে যে মৌলের যে সংক্ষিপ্ত রূপ, যেটা সেটা প্রকাশ করার জন্য যে নির্দেশনা বা যেই প্রতীকটা ইউজ করা হয় সেটাই হচ্ছে ওই মৌলের প্রতীক বা ওটাকেই প্রতীক বলা হয়। তাহলে এখান থেকে মোদ্দা কথা কি, প্রতীকটা লেখার জন্য দুই ধরনের ভাষা থেকে আসতে পারে, একটা হচ্ছে ইংরেজি ভাষা আর একটা হচ্ছে ল্যাটিন ভাষা। ইংরেজি ভাষা যদি আসে তাহলে সেই ভাষার যেই ওয়ার্ডটা আছে সেই ওয়ার্ডের প্রথম অক্ষর, অথবা প্রথম অক্ষর যদি দুইটা মৌলের মিলে যায় তাহলে যে কোনো একটা মৌলের দ্বিতীয় অক্ষরটা নিতে হবে। কিন্তু এটা আমার ইচ্ছা মতো করলে কিন্তু হবে না, এটা হচ্ছে ইউপ্যাক নির্দেশিত বা ইন্টারন্যাশনাল নির্দেশিত যেই নিয়মটা, তারা যে দ্বিতীয় অক্ষরটা ধরেছে সেটাই আপনাকে নিতে হবে। এই জন্য আপনাকে একটু স্টাডি করতে হবে। একটু স্টাডি করে আপনি ল্যাটিন নামটা মুখস্থ করে ফেলবেন বা ইংরেজি নামটা মুখস্থ করবেন, তাহলে আপনি হচ্ছে যে প্রতীকটা পেয়ে যাবেন। আশা করি বুঝাতে পেরেছি। এখন এখানে একটা জিনিস দেখেন, এটা একটু এক্সেপশনাল। সেটা কি, এই দুই এক ক্ষেত্রে অন্য ভাষার একটি নাম, অর্থাৎ বোরন আর জিরকনিয়াম। ঠিক আছে, এই দুইটা কিন্তু আসছে থেকে আরবি ভাষা থেকে। পরীক্ষায় কিন্তু এগুলোই আসে যে এক্সেপশনাল কোনো কিছু থাকে, সেই এক্সেপশনাল গুলাই কিন্তু তারা দিয়ে থাকে। একটা হলো জিরকনিয়াম, জিরকনিয়ামের সংকেত হলো জেড আর, জিরকনিয়াম। আর বোরনের সংকেত হলো শুধু বি, বোরন হলো শুধু বি। ঠিক আছে, যদি বলে যে এই দুইটা কোন ভাষা থেকে এসেছে, তার তাহলে এটা সাউন্ড খুব হবে আস্তে হচ্ছে স্যার। আরবি ভাষা থেকে। এটা কিন্তু সাউন্ড খুব একটু ইম্পর্টেন্ট, জোরে কিন্তু বলতেন এটা স্যার। অন্য একটা মানে এক্সেপশনাল টপিক। তো এটা আপনারা অবশ্যই মনে রাখবেন। আশা করি বুঝাতে পেরেছি। আপনাদের কোনো কোশ্চেন থাকলে অবশ্যই চ্যাট বক্সে দিবেন। চ্যাট বক্সে হচ্ছে যে আহ অনেকে বলছেন যে ইয়া হচ্ছে, সাউন্ড ক্লিয়ার হচ্ছে না। এখনো কি তাই? সাউন্ড ক্লিয়ার হচ্ছে না? একটু জানাবেন। ওকে। একজন লিখেছেন, ভাই আমি তো আসছিলাম জবের জন্য, কিন্তু তিনি এটা কি শিখাচ্ছেন? এখানে তো জব প্রোভাইড করা হয় না ভাই, এখানে হচ্ছে জবের প্রিপারেশনটা প্রোভাইড করা হয়। সো আপনাকে প্রিপারেশন নিতে গেলে আপনাকে এই জিনিসগুলো পড়তে হবে ভাই। ঠিক আছে। আচ্ছা, এরপরে আহ, আমরা অনেকেই বলতে পারি যে প্রতীক আর সংকেত। প্রতীক কি আর সংকেত কি? এখানে দেখেন আমরা চলে আসছি সংকেতে। প্রতীকটা আমি বললাম কি, মৌল আর যৌগ, যদি মৌলের ক্ষুদ্রতম প্রকাশ হয় তাহলে হবে প্রতীক। খেয়াল করেন। আর সংকেত হবে কি, যদি যৌগের ক্ষুদ্রতম প্রকাশ হয় তাহলে সেটা হবে সংকেত। ঠিক আছে, আমি বুঝাতে পেরেছি কিনা? যে মৌলের যদি ক্ষুদ্রতম প্রকাশ হয় তাহলে সেটা হবে প্রতীক, আর যদি যৌগের যদি ক্ষুদ্রতম প্রকাশ হয় সেটা হবে সংকেত। আপনার মানে সংকেত আর প্রতীকের হচ্ছে যে সংজ্ঞা কখনোই আসবে না, আপনাকে এটার প্র্যাকটিক্যাল যেটা জানা সেটা আপনাকে লিখতে হবে। যেমন সংকেত কি হতে পারে, পানির সংকেত। আপনি দেখবেন পানির সংকেত কি, H2O। ঠিক আছে, আপনারা এই সংকেতগুলো মুখস্থ রাখবেন। পানির সংকেত এটা পরীক্ষায় অনেক আসে। এটার সংকেত আসতে পারে, ভারী পানির সংকেত আসতে পারে D2O। ঠিক আছে, এই সংকেতগুলো আপনাকে মনে রাখতে হবে। আমি আসতেছি একটু পরে, এই সংকেতগুলো আপনাকে মনে রাখতে হবে না। আপনি যদি এই প্রতীকটা পারেন তাহলে আপনি সংকেতগুলো নিজেই লিখতে পারবেন। আমরা একটু পরে আসতেছি, আপনারা সঙ্গেই থাকুন, হ্যাঁ? তাহলে
এখানে দেখেন যে আহ, আহ, প্রতীক আর সংকেতের মধ্যে যে পার্থক্যটা আমি বলেছি সেটা হচ্ছে যে মৌলের ক্ষেত্রে হয় প্রতীক, আর যদি যৌগ হয় যৌগের ক্ষেত্রে হবে সংকেত। ঠিক আছে, এখানে কোনো ধরনের ইয়া নাই। সেটা হচ্ছে যে এখন রাসায়নিক সংকেতটা কি? রাসায়নিক সংকেত হলো যে রাসায়নিক যৌগের যদি আপনি সংক্ষিপ্ত প্রকাশ করেন সংক্ষিপ্ত ভাবে, তাহলে সেটা রাসায়নিক সংকেত। আমি যেটা বলছি যে ওয়াটারের ক্ষেত্রে আপনি যে H2O লিখতেছেন, এটাই কিন্তু রাসায়নিক সংকেত, এটাই এর রাসায়নিক সংকেত। ঠিক আছে, এবং এইটা দ্বারা কিন্তু অনেক কিছু প্রকাশ করে। ঠিক আছে, অনেক কিছু হিসাব নিকাশের মধ্যে দিয়ে আছে। আমরা একদম ABC শিখতেছি, আমরা আস্তে আস্তে ভিতরের দিকে যাব। ঠিক আছে, যে এটা কিন্তু ওয়াটারের রাসায়নিক সংকেত, এটাই ওয়াটারের ক্ষুদ্রতম প্রকার। ঠিক, ওয়াটার যেহেতু বা পানি যেহেতু একটা যৌগ, সেই যৌগের সংকেত যেটা হবে সেটাই আপনার রাসায়নিক সংকেত অর্থাৎ কেমিক্যাল ফর্মুলা হবে। এখন আসেন যে রাসায়নিক সংকেত গঠনের নিয়ম একদম সহজ। ঠিক আছে, আপনাদেরকে একটু দেখাই। শুরুর দিকে যে আপনার হচ্ছে যে শুরুতে কি ছিল দেখেন তো। এখানে একটা জিনিস ছিল না, ইয়া ছিল না, টার্ম ছিল না, ভ্যালেন্সি, যোজ্যতা। এই যোজ্যতা, সংকেত, এটা কিন্তু আর প্রতীক, এটা এদের তিনজনের মধ্যে কিন্তু একটা রিলেশনশিপ আছে। সেই রিলেশনশিপটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে যদি আপনার কথার কথা এ একটা একটা মৌলের প্রতীক এ, যার যোজনী হলো এক্স। এক্সটা কি বললাম আমি? যোজনী, যোজ্যতা। এ এর যোজ্যতা হচ্ছে এক্স, আর বি এর যোজ্যতা ওয়াই। খেয়াল করেন ভালো করে, এটা হলো কি যোজ্যতা, যোজ্যতা। তাহলে এইখান থেকে যে এর সংকেতটা পাবো, সংকেত দ্যাট মিনস হচ্ছে যৌগ, যৌগ তৈরি হবে। মানে এই দুইটা পরমাণুর হচ্ছে যে যোজ্যতা আছে, সেই যোজ্যতা দিয়ে কিন্তু আপনার যৌগ তৈরি হবে। সেই যৌগের মানে সংকেতটা কি হবে? এ ওয়াই। এ এর যে এই কোণায় হচ্ছে এ ওয়াই হবে, আর হচ্ছে বি যে পরমাণুটা বা বি যে প্রতীক, সে বি এর সাথে যাবে হবে এক্স। ঠিক আছে, আমি একটু পরে আপনাকে এক্সপ্লেন করছি। দ্যাট মিনস সোজা কথা, এর যে যোজ্যতা, এর যে যোজ্যতা সেটা যাবে এ এর কর্ণায়, একদম সিম্পল। ঠিক আছে, কথার কথা আমি যদি এবার বলি যে হাইড্রোজেন মানে H2O, H2O, H2 আমি বলছি মানে H2, হাইড্রোজেন দুইটা আর অক্সিজেন আছে একটা। তাহলে আমাকে বলেন তো, এই যে কোণায় যে সংখ্যাটা আছে, এইটা কার যোজ্যতা? এই হাইড্রোজেনের যোজ্যতা না? আমাকে চ্যাট বক্সে জানাবেন। হাইড্রোজেনের যোজ্যতা কিন্তু ওয়ান, অর্থাৎ হাইড্রোজেনের যোজনী, যোজ্যতা মানে হচ্ছে যোজনী, এটা হলো ওয়ান। আর অক্সিজেনের যে যোজ্যতা সেটা হলো দুই। অর্থাৎ আপনি যদি H2O পানির সংকেত যদি জানেন, তাহলে কিন্তু আপনি এখানে বুঝতে পারতেছেন যে কার যোজনী কত। আমি স্পষ্ট করে বলতেছি যে এখানে H2O দ্যাট মিনস হচ্ছে হাইড্রোজেনের যোজনী এখানে কিছু নাই মানে ওয়ান আছে। তাহলে হাইড্রোজেনের যোজনী হচ্ছে ওয়ান, আর অক্সিজেনের যোজনী হচ্ছে দুই। ঠিক আছে, তাহলে আমি যেটা বললাম যে যখন আপনি প্রতীক এবং তার যোজনী যদি পারেন, তাহলে কিন্তু আপনি ওই যৌগের আপনি হচ্ছে যে সংকেতটা লিখতে পারবেন। আমি এখানে বলছি যে হাইড্রোজেনের যোজনী হচ্ছে কত? এক। আর অক্সিজেনের যোজনী কত? দুই। তা আমি যে সংকেতটা বলেছি মানে এই ইয়াটা রুলসটা বলেছিলাম যে মানে এইটার যোজনী যাবে হাইড্রোজেনের এখানে, আর হাইড্রোজেনের যোজনী আসবে হচ্ছে অক্সিজেনের এখানে। সেটাই তো এখানে ফলো করতেছে দেখেন, H2O। আমি কি ক্লিয়ার? আমি কি আপনাদেরকে বুঝাইতে পেরেছি? আমি আসতেছি অন্য একটা ইয়াতে কি বলে উদাহরণে আসতেছি, তাহলে আরো ক্লিয়ার হবে যে কিভাবে আপনার হচ্ছে যে এটা হচ্ছে। যেমন একটু খেয়াল করেন নিচের দিকে আমরা যেখানে ছিলাম সেখানে আমরা যদি যাই, যে যোজ্যতা ভিত্তিক হচ্ছে যে দেখেন এখানে দেওয়া আছে, যোজ্যতা ভিত্তিক হচ্ছে যে আপনার সংকেত এখানে দেখছেন যে এখানে লেখা আছে যোজ্যতা ভিত্তিক, যোজ্যতা ভিত্তিক সংকেত। যোজ্যতা ভিত্তিক সংকেত দ্যাট মিন্স কি? এখানে একটু খেয়াল করেন তো, এখানে আছে এল। এল তে হচ্ছে অ্যালুমিনিয়াম, আপনি প্রতীকটা যদি দেখেন তাহলে এল তে অ্যালুমিনিয়াম, আর অক্সিজেন হচ্ছে অক্সিজেন, ওতে অক্সিজেন। তাহলে এখানে আমি যেটা বলছিলাম যে অক্সিজেনের যোজনী এই H2O তে অক্সিজেনের যোজনী আপনি পেয়েছিলেন না?
অক্সিজেনের যোজনী কত ছিল, 2 ছিল না? আর হাইড্রোজেনের 1। তাহলে এখানেও তো অক্সিজেনের যোজনী যোজনী যেটা সেটাই থাকবে, অক্সিজেনের যোজনী হচ্ছে 2। ঠিক আছে, অক্সিজেনের যোজনী 2 আছে। আর অ্যালুমিনিয়ামের যোজনী কিন্তু হয় 3। এটা কেন 3 হয় আমরা পরবর্তীতে আসবো, কেন 3 হচ্ছে। তাহলে সিম্পল না? এখানে দেখেন তো, Al2 আর O3। যদি আপনাকে বলা হয় যদি আপনাকে বলা হয় যে হচ্ছে যে অ্যালুমিনিয়ামের যোজনী হচ্ছে আপনার 3, আর অক্সিজেনের যোজনী হচ্ছে 2। তাহলে আপনি এর যোজনী এই কর্নারে দিবেন, মানে অ্যালুমিনিয়ামের এই কর্নারে, আর অ্যালুমিনিয়ামের যে যোজনী সেটাও অক্সিজেনের কর্নারে দিবেন। তাহলে আমাদের সংকেতটা হয়ে গেল না? ইটস সিম্পল, একদম সিম্পল। আপনারা একটু রেসপন্স করবেন যে আপনারা এটা বুঝতে পেরেছেন কিনা। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনার এবিসি এর জন্য, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে আপনি সংকেত লিখতে পারছেন কিনা। এর যে নামটা, এটার নাম হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড, এটাকে বলে অ্যালুমিনিয়াম অক্সাইড। এখন যদি আপনাকে বলি যে কার্বন ডাই অক্সাইড, সি, এটা, ঠিক আছে। এখন এখানে অক্সিজেন আছে কিন্তু, দেখেন এটা একটু কমপ্লেক্স হয়ে যাবে, যদি আপনাকে একটু দেখাই তাহলে আপনার কাছে সহজ মনে হবে। আচ্ছা, সিম্পলি এখানে যদি বলি যে কার্বনের ইয়া কত, যোজনী কত, 2। স্যার আপনার কথা শোনা যাচ্ছে, একটু আনমিউট করে নেবেন স্যার, সবাই আনমিউট করতে পারবেন। স্যার আপনার কথা শোনা যাচ্ছে না স্যার, আনমিউট করে নেবেন একটু। হ্যাঁ, স্যারকে মানে টেক্সট করা যায়, মানে চ্যাট বক্সে। স্যার আপনার কথা শোনা যাচ্ছে না স্যার। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে এখন? জি স্যার, জি এবার স্যার। শোনা যাচ্ছে। আচ্ছা, সরি, আমি মাঝে মাঝে চ্যাট বক্স খেয়াল করতেছি, বাট হচ্ছে যে আহ, কয়েক মিনিট আমি দেখিনি আর কি। আচ্ছা, আমার কথা কি মানে পড়ানো কি বোঝা যাচ্ছে? আপনারা একটু জি স্যার, রেসপন্স বুঝতে করবেন, পারছি। জি? জি স্যার। জি ঠিক স্যার। জি আছে। স্যার। ওকে, ওকে। আচ্ছা, তাহলে আমরা যোজ্যতা কি, আমরা সংজ্ঞাটা আমি পরে আসতেছি, বাট আগে আমরা দেখে নিচ্ছি যে আমাদের যেটা জানা জিনিস সেখান থেকে আমরা সেটা একটু দেখে নিই। যে পানি, মিথেন যেটা আমি বললাম, সেই মিথেনেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে মিথেনেও কিন্তু ওইখান থেকে আমরা যোজ্যতা এটা স্যার, দেখতে একটা পাচ্ছি। কোশ্চেন ছিল স্যার এখানে। হ্যাঁ, বলেন। তা আমরা অনেক সময় তো যোজনী তো একটা মৌলের মানে একাধিক থাকে। আমরা জি, কিভাবে বুঝবো যে এখানে যোজনী এটা গ্রহণ করবে, বা এই মৌলের জন্য বা এই যৌগের জন্য এরকম হবে? আচ্ছা, আমি ওটা আসতেছি, একটু পরে ওটা আসবে, হ্যাঁ। সমস্যা নেই, আপনি সঙ্গেই থাকুন, হ্যাঁ। তাহলে আচ্ছা, এখানে আর একটা জিনিস দেখেন, পরমাণুর অনুপাত। আমি অলরেডি এটা বলে দিয়েছি যে এখানে একটা নির্দিষ্ট রেশিওতে কিন্তু হচ্ছে যে পরমাণুগুলো একটা অপরের সাথে যুক্ত হয়।
ঠিক আছে, একটা নির্দিষ্ট অনুপাত থাকে, যেমন 1:, যেমন হচ্ছে যে এখানে 1:2। যেমন আপনি বেনজিনের কথা যদি চিন্তা করেন, এখানে 6:6, অর্থাৎ আমি যদি কাটাকাটি করি 1:1, অর্থাৎ এখানে হচ্ছে যে কার্বন যদি 100% থাকে, এই কি বলে হচ্ছে 50%, হাইড্রোজেনও কিন্তু 50%। এখানে এটা হচ্ছে যে 100% যদি হাইড্রোজেন থাকে, 50% থাকবে হচ্ছে যে অক্সিজেন, এরকম একটা রেশিও থাকবে। ঠিক আছে, কোনো সমস্যা নাই, এরকম হচ্ছে যে ইয়ে থাকবে, সমস্যা হবে না আপনাদের। তো আমরা এই পরবর্তীতে চলে যাই। পরবর্তীতে যদি চলে যায় তাহলে দেখেন আইসোটপের সংকেত। আইসোটপটা কি? আইসোটপ আমরা একটু পরে আসবো। আইসোটপটা আমরা একটু পরে আসতেছি। যেমন আমি বললাম যে H2O আর হচ্ছে যে D2O, দুইটাই কিন্তু পানি, কিন্তু একটা হলো ভারী পানি আর একটা হলো হালকা পানি। দ্যাট মিনস হাইড্রোজেন যেখানে, হাইড্রোজেন যেটা এখানে অ্যাড করা হয়েছে, হাইড্রোজেন যেটা এখানে অ্যাড হয়েছে H2 এর জায়গায়, H2 কে রিপ্লেস করে হয়ে গেছে কি D2O। দ্যাট মিনস এটাও কিন্তু হাইড্রোজেনই, বাট হাইড্রোজেনের আবার তিনটা ফর্ম আছে। ঠিক আছে, একটা হলো হাইড্রোজেন, একটা ডিউটেরিয়াম আর একটা ট্রিটিয়াম। দ্যাট মিনস হাইড্রোজেনের আবার ভরের ডিফারেন্স আছে। তো সেইখান থেকে বলা হচ্ছে যে হাইড্রোজেনের চাইতে এই যে ডি ডি যেটা ডিউটেরিয়াম যেটা, সেটা ভরটা একটু বেশি, এই জন্য এটাকে ভারী পানি বলা হচ্ছে। ঠিক আছে, এই জন্য হচ্ছে যে এটা হচ্ছে আইসোটপিক সংকেত। আচ্ছা, এরপরে আমরা চলে যাব রাসায়নিক সংকেত। রাসায়নিক সংকেত, রাসায়নিক সংকেতের প্রকারভেদ। আচ্ছা, ওই যে একটু আগেই যিনি প্রশ্ন করেছিলেন যে আমরা কিভাবে বুঝবো, এইটার জন্য আপনাকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে যে আপনাকে আণবিক সংকেত আপনি জানলেন, স্থূল সংকেত, সাথে গাঠনিক সংকেত। এই গাঠনিক সংকেত জানলে আপনি হচ্ছে বুঝতে পারবেন যে এখানে যোজনীটা কত ইউজ হয়েছে। ঠিক আছে, আচ্ছা, এখন কথা হলো যে আমরা যে একটা যৌগ লিখতেছি, অর্থাৎ H2O, আমি এবার চলে আসবো সংজ্ঞায়, যোজনী, যোজনীর সংজ্ঞায় চলে আসবো। যোজনীর সংজ্ঞাটা হলো বা যোজ্যতা হলো সেইটা, সেটা যেটা হচ্ছে যে এই যে এখানে একটার সাথে আর একটা অ্যাটমের মধ্যে যে মানে আহ, যৌগ তৈরি করছে, এই যৌগ তৈরি করার যে সামর্থ্য, এক একটা ইন্ডিভিজুয়াল এর সামর্থ্য আর অক্সিজেনের সামর্থ্য, ইন্ডিভিজুয়ালি যে সামর্থ্যটা তাদের, সেই সামর্থ্য আছে কিনা, সেটাই হচ্ছে তাদের যোজনী। দ্যাট মিনস, অর্থাৎ হাইড্রোজেন আর অক্সিজেন, তারা যে তাদের নির্দিষ্ট কোনো কিছু বিনিময়ের ফলে, বা যোজনী বলি, যোজনী বিনিময়ের ফলে তারা হচ্ছে যে এই যৌগটা গঠন করেছে। এবং এখানে একটা ইম্পর্টেন্ট যেটা জিনিস, সেটা হচ্ছে যে এর স্ট্যাবিলিটি। স্ট্যাবিলিটি, ঠিক আছে, অর্থাৎ এই যৌগটার স্ট্যাবিলিটি যদি স্টেবল না হয় তাহলে কিন্তু তারা যৌগ গঠন করবে না। তাহলে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে দুইটা অ্যাটমের মধ্যে তাদের যোজনীর যে বিনিময়টা, সেই বিনিময় হওয়ার পর যে যৌগটা তৈরি হবে সেটা অবশ্যই স্টেবল হতে হবে। দ্যাট মিনস সেটা স্টেবিলিটি থাকতে হবে সেই যৌগটার। যদি সেটা ভেঙে যায়, দ্যাট মিনস তাদের যোজনীর এক্সচেঞ্জটা ভালো হয় না। এটা হলো বোঝাচ্ছে আর কি। ঠিক আছে, যোজনী হচ্ছে সেটাই, যে হচ্ছে যে একটা অ্যাটম আর একটা অ্যাটমের সাথে যে যৌগ গঠন করবে, তার যে সামর্থ্যটা, তার যে কি বলবো কোয়ালিটিটা, মানে রিকোয়ারমেন্টটা, সেই রিকোয়ারমেন্টটাই হচ্ছে তার যোজনী। আমি কি বুঝাইতে পেরেছি? অর্থাৎ হাইড্রোজেনের যোজনী হচ্ছে 1 আর অক্সিজেনের যোজনী হচ্ছে 2। তারা যদি বিনিময় করে, এখান থেকে যেটা তৈরি হলো H2O, সেটা আবার স্টেবল। সো এই যে এদের যে সামর্থ্যটা, এর যোজনী ওকে দিচ্ছে, ওর যোজনী ওকে দিচ্ছে, আসলে যোজনী কোত্থেকে আসলো সেটা আমি দেখাবো। তার আগে আমি এক কথায় আমি বলে দিচ্ছি যে তারা যে যৌগ গঠন করছে, তার যে সামর্থ্যটা, ইন্ডিভিজুয়াল মানে যে অ্যাবিলিটিটা অ্যাটমের, সেই অ্যাটমের অ্যাবিলিটিটাই হচ্ছে তার যোজনী। এখন যোজনী কোত্থেকে আসতেছে সেটা আমি বলতেছি, একটু পরে আমি এটা বলতেছি। ঠিক আছে, তাহলে এই যে যৌগটা তৈরি হচ্ছে, সেই যৌগের 3 ধরনের সংকেত থাকতে পারে। একটা হচ্ছে আণবিক সংকেত, স্থূল সংকেত, গাঠনিক সংকেত। স্থূল সংকেতের চাইতে এই দুইটা বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখানে দেখেন, এখানে একটা সংকেত দেওয়া আছে, এটা কি C6H12O6। এটা কিন্তু কিসের, আমাদের খুব পরিচিত গ্লুকোজের সংকেত। হ্যাঁ, গ্লুকোজের আণবিক সংকেত। এই গ্লুকোজের আণবিক সংকেতটা যদি আমি একটু এভাবে দেখি, যে এর গাঠনিক সংকেতটা হলো যে এরকম,
কার্বন 6টা কার্বন থাকে এভাবে, এখানে C6, সরি, এখানে হচ্ছে যে এরকম CHO, সি OH, এভাবে OH যুক্ত থাকে, মানে 6টা কার্বনের শিকল থাকে। ঠিক আছে, আমি ফুলটা এখানে দেখাচ্ছি না, কারণ হচ্ছে যে অনেক সময় লেগে যাবে। আমার কথা হলো যে এটাই, যে আণবিক সংকেত আপনি এভাবে কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেন এই অ্যাটম গুলোর সংখ্যা সহ এখানে লিখলেন, এটা হলো আণবিক সংকেত। গাঠনিক সংকেত হলো আপনাকে এই এরকম বন্ড দিয়ে দিয়ে আপনাকে দেখাইতে হবে। আমি যদি সিম্পল এই কম্পাউন্ডটা যদি দেখাই, CH3, এখানে সি, এই হাইড্রোজেন 2টা দিলাম, আর OH। ঠিক আছে, এখানে দেখেন কার্বন, এখানে কি কার্বনের কয়টা হাত? 4টা হাত, অর্থাৎ এই কার্বনের যোজনী কিন্তু 4। এই কার্বনের যদি চিন্তা করেন, এখানে 3টা হাইড্রোজেনের সাথে 3টা হাতের যুক্ত আছে, আর এই বন্ড, এই কার্বনের কিন্তু 4। ঠিক আছে, অক্সিজেনের দেখেন, এই যে অক্সিজেনের দুই যোজনী, যোজনী 2 না, এখানে 2টা যে বন্ড আছে, 2টা বন্ডে কিন্তু যুক্ত হয়েছে। ঠিক আছে, তাহলে এই যে গাঠনিক সংকেত যখনই দেখাবেন, তখন আপনাকে এটার বন্ড সহ বন্ধন বন্ধন নির্দেশ করতে হবে, যেখানে পরমাণুগুলির বিন্যাস প্লাস বন্ধন নির্দেশ করতে হবে, এভাবে আপনাকে দেখাইতে হবে। এটা হলো গাঠনিক সংকেত। যখন আপনি গাঠনিক সংকেতটা দেখবেন, তখনই আপনি ক্লিয়ার বুঝতে পারবেন যে আসলে এখানে যোজনী কত। যেমন কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে আমি বলেছিলাম না, কার্বনের এখানে যোজনী কত? 4, 4 হয়েছে, আর হচ্ছে অক্সিজেনের যোজনী হচ্ছে 2। এটা আপনি পারবেন কখন? যখন আপনি এটার গাঠনিক সংকেতটা পারবেন। এর গাঠনিক সংকেত হলো কার্বনের যোজনী যেহেতু 4, সুতরাং এই যে অক্সিজেনের যোজনী হচ্ছে 2, আপনাকে এই হাতগুলা মিলাইতে হবে। কার্বন ডাই অক্সাইডের গাঠনিক সংকেত হলো এইটা। আপনি যদি এই গাঠনিক সংকেত না জানেন, আপনি কিন্তু এখানে কিন্তু যোজনীটা পারবেন না। তবে মানে বেশিরভাগ সময় আপনি কিন্তু এইটা দিয়ে ওই যে যোজনীর যে পরিবর্তনশীল যোজনী না দেখে আপনি সরাসরি যে যোজনীটা সেটাই আপনি দেখবেন। ঠিক আছে, এটা হলো যে কিছু কিছু যৌগের ক্ষেত্রে, যেমন আপনার হলো যে অর্গানিক বা জৈব যৌগ যেগুলো, সেগুলোর জন্য কিন্তু আপনার গাঠনিক সংকেত দেখতে হবে। সেক্ষেত্রে তার গাঠনিক সংকেত ছাড়া আপনি কিন্তু যোজনীটা বলতে পারবেন না। এই জন্য আমি বলতেছি যে গাঠনিক সংকেত যদি আপনি জানেন, তাহলে হচ্ছে যে আপনি এটার হচ্ছে যে যোজনী কত আপনি পারবেন। এখানে কার্বনের যোজনী হচ্ছে 4, এদিকে দেখেন অক্সিজেনের যোজনী এখানে 2টা বন্ড, সো এটা 2, এদিকে একটা অক্সিজেন আছে, তাহলে এই অক্সিজেনের যোজনী এখানে 2 আছে, তাহলে এটারও 2। ঠিক আছে, তাহলে অক্সিজেনের যোজনী হচ্ছে 2, কার্বনের যোজনী হচ্ছে 4। আচ্ছা, আমি কি বুঝাইতে পেরেছি আপনাদেরকে এটা? আচ্ছা, যদি আপনাদের বুঝতে সমস্যা হয় আপনারা বলবেন। আচ্ছা, এবার হচ্ছে যে স্থূল সংকেতটা কি, এটা একটু জানা জরুরি, এটা পরীক্ষায় মাঝে মাঝে আসে। স্থূল সংকেত হলো যখন আপনি গাঠনিক সংকেতটা আণবিক সংকেত যখন বের করবেন। ঠিক আছে, একটা ফর্মুলা মানে আছে, যখন আপনাকে দেওয়া হবে যে কয়েকটা মৌল দেওয়া হলো, তাদের সংযুক্তি গুলো দেওয়া হলো যে এটা এত পার্সেন্ট, এটা এত পার্সেন্ট, তাহলে আপনার এর আণবিক সংকেতটা কি হবে। তো এই আণবিক সংকেত বের করার ক্ষেত্রে তখন হচ্ছে যে তাদের স্থূল সংকেতটা চলে আসে কেমন? যদি আপনি এখানে C6H12O6, ঠিক আছে, এইখানে যদি আপনি মনে করেন যে আপনারা 6 দিয়ে ভাগ করে দেন, অর্থাৎ এর যে ক্ষুদ্রতম যে রেশিওটা, সেটাই হলো এম্পিরিক্যাল ফর্মুলা, অর্থাৎ স্থূল সংকেত, আর কিছুই না। ঠিক আছে, তাহলে এখানে আপনি বলেন, তাহলে এটা তো গ্লুকোজের সংকেত, আণবিক সংকেত। তো এখানে আপনি যদি ক্ষুদ্রতম রেশিওতে যদি আপনি এটা দেখাইতে চান, তাহলে কি হবে? সি 6 দিয়ে ভাগ করে দেন, তাহলে এখানে 6 ভাগ করলে এটা 1 হচ্ছে, এখানে হচ্ছে যে 2, আর অক্সিজেনের এখানে 1 আসছে, CH2O। এটাই হচ্ছে গ্লুকোজের এম্পিরিক্যাল ফর্মুলা। এখন যদি মনে করেন যে বেনজিনের নাম শুনছেন, বেনজিনের নাম শুনছেন, C6H6, এটা হচ্ছে তার আণবিক সংকেত। বেনজিনের আণবিক সংকেত হলো এটা। এখন যদি বলে যে এর স্থূল সংকেতটা কি হবে, বলেন তো একজন, অ্যান্সার দেন দেখি। ঠিক আছে, এটার অ্যান্সার দেন দেখি কি হবে। C6H6 এর স্থূল সংকেত কি হবে? স্থূল সংকেত হবে কি? CH, একদম সিম্পল। ঠিক আছে, গুড, অনেকেই উত্তর দিয়েছেন, ধন্যবাদ আপনাদেরকে। যে একদম সিম্পল কিন্তু।
যে আপনাকে হচ্ছে যে ক্ষুদ্রতম ইউনিট মানে যে রেশিও, সেই রেশিওতে দেখাইলে হচ্ছে যে তার স্থূল সংকেত চলে আসে। ঠিক আছে, একদম সিম্পল। আচ্ছা, এরপরে আমরা নেক্সট টপিকে চলে যাই। যে আমরা নেক্সট টপিকে চলে যাব, যোজনী। যোজনীর ক্ষেত্রে এখানে একটু খেয়াল করেন। এবার আমি চলে আসি যে আসলে পরিবর্তনশীল যোজনী কেন হয়। তার আগে বলি, সিম্পল যেগুলা ছোট ছোট যে মৌলগুলো আছে তাদের যোজনীটা একটু বলে দিই। সেটা কি? সেটা হচ্ছে যে আপনারা দুই ভাবে কাজটা করতে পারেন। এক, ছোট ছোট যে মলিকুল গুলো আছে, যৌগ আছে, যেমন আপনাকে যদি বলি H2O, মানে হাইড্রোজেন সম্বলিত যে যৌগগুলো, H2O, আপনি এটা যদি পারেন তাহলে এখানে দুইটা মৌলের যোজনী কিন্তু আপনি পেরে গেলেন। হাইড্রোজেনের যোজনী এক, আর হচ্ছে যে অক্সিজেনের যোজনী হচ্ছে দুই। আপনারা খাবার লবণের সংকেত জানেন? একটু বলেন তো, খাবার লবণের সংকেত কি? NaCl, 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 গুড, NaCl। তাহলে দেখেন তো, আমি যদি বলি যে এখানে কিছু নাই মানে ওয়ান আছে, আর এটা তো কিছু নাই মানে ওয়ান আছে, তাহলে এখানে আমি বলতে পারি না যে ক্লোরিনের যোজনী এক আর সোডিয়ামের যোজনীও এক, আমরা যে ফর্মুলাটা দেখেছি। তাহলে এরকম মানে আপনি যদি ছোট ছোট কিছু যৌগ জানেন তাহলে কিন্তু আপনি পেয়ে যাবেন। যেমন HCl, এখানে একটা দেওয়া আছে HCl। বলেন তো এখানে HCl হাইড্রোজেনের যোজনী কত, আর HCl এর Cl এর যোজনী কত, একটু বলতে পারবেন? দুইটার ক্ষেত্রেই কি হবে? ওয়ান হবে, ইয়েস। হাইড্রোজেনের যোজনীয় ওয়ান হবে, ক্লোরিনের যোজনীয় ওয়ান হবে, কারণ এখানে কিছুই নাই। ঠিক আছে, এখন মনে করেন যে আপনি একটা জানেন আর একটা জানেন না। কথার কথা, যে HF, HF, হ্যাঁ, হাইড্রোজেন ফ্লোরাইড। অর্থাৎ যারা আর্টস এর যারা আছেন, আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি বিশেষ করে বেশি, যে এখানে দেখেন এরকম একটা সংকেত দেওয়া আছে। সেই সংকেতের আপনি আপনি জানেন যে হাইড্রোজেনের যোজনী হচ্ছে ওয়ান, তাহলে ফ্লোরিনের যোজনী কত হবে? ওয়ানই হবে, কারণ হচ্ছে যে এখানেও কিছু নাই মানে ওয়ান, এখানে কিছু নাই মানে ওয়ান, তাহলে হাইড্রোজেনের যোজনী হচ্ছে ওয়ান, ফ্লোরিনের যোজনী হচ্ছে ওয়ান। এরকম সিম্পল ছোট ছোট যদি যৌগগুলো আপনার চোখে পড়ে, তাহলে কিন্তু আপনার হচ্ছে যে এগুলা যোজনী আর মুখস্থ করতে হবে না। আচ্ছা, তারপরেও যদি মুখস্থ করতে চান তাহলে করবেন, কিন্তু একটু টেকনিকটা বলি যে যোজনী কোত্থেকে আসলো। আচ্ছা, যোজনী কোত্থেকে আসলো সেটা একটু বড় ধরনের হিস্টরি, আমি ছোট্ট করে একটু বলি, ছোট্ট করে। সেটা কি? আমি একটা কথা বলেছিলাম যে যৌগ গঠন করতেছে, মনে করেন যে হাইড্রোজেন আর HCl, Cl, এটা মিলে কি হচ্ছে? HCl হচ্ছে। ঠিক আছে, HCl হচ্ছে। আমি একটা কথা বলেছিলাম যে এই পরমাণুগুলো বিক্রিয়া করে একটা স্টেবল যৌগ গঠন করবে। স্টেবল কখন হয় জানেন? এটা জেনে রাখেন, খুবই মানে বেসিক, কিন্তু এটা একটা কেমিস্ট্রি একটা খুবই বেসিক একটা জিনিস। সেটা হচ্ছে আপনাকে জানতে হবে, সেটা হচ্ছে যে স্টেবিলিটি কখন হয়? যখন তারা তাদের যে আহ শক্তি স্তর গুলো আছে, যখন এই শক্তি স্তর গুলো অষ্টক পূর্ণ করে ফেলে ইনার্ট গ্যাসের ইলেকট্রন বিন্যাস। ইয়েস, একজন আজমাইন অ্যান্সার দিয়েছেন যে যখন ইলেকট্রন ইনার্ট গ্যাসের ইলেকট্রন কনফিগারেশন যখন অর্জন করে, তখনই কেবলমাত্র তারা হচ্ছে যে স্টেবল হয়। আমি এটা একটু ভেঙে বলি। যেমন ইনার্ট গ্যাসের কনফিগারেশন কি? ইনার্ট গ্যাসের কনফিগারেশন হলো তার বহিস্থ শক্তি স্তরে, আমরা এই শক্তি স্তর পরে দেখাবো, তাদের অষ্টক পূর্ণ হবে, বা দুইয়ের যেটা দুই বা অষ্টক। যেহেতু হিলিয়াম ইনার্ট গ্যাস, হিলিয়ামের অনেক সময় দেয় যে হিলিয়ামের যেহেতু দুইটাও স্টেবল, আবার অথবা অষ্টক আটটা যদি হয় তাহলে সেটা কিন্তু স্টেবল হয়। এখন কথা হচ্ছে যে এই যে এখানে HCl যে তৈরি হচ্ছে, হাইড্রোজেনের পক্ষ থেকে একটা ইলেকট্রন আসছে, আর ক্লোরিনের এখান থেকে একটা ইলেকট্রন আসছে। ঠিক আছে, ওই যে বললাম না যে এক এক দিচ্ছে, এর এক এর কাছে যাচ্ছে, এর এক এর কাছে যাচ্ছে। মূলত ঘটনা ঘটে এটা, যে হাইড্রোজেনের এক হচ্ছে এটা, ক্লোরিনের এক আসতেছে এখানে দিয়ে, যে এই যে দুই একটা বন্ড বন্ড তৈরি করছে। এই বন্ড যখন তৈরি হচ্ছে তখন দেখবেন যে হাইড্রোজেনের যে ইলেকট্রন, এবার হাইড্রোজেন যে সে কিন্তু এই দুইটা ইলেকট্রন তার সাইডে আছে বা তার শক্তি স্তরে আছে, অর্থাৎ দুইয়ের ঘর সে পূর্ণ করছে। আবার আমি যদি মানে উল্টা দিকে ক্লোরিনের কথা চিন্তা করি, যে ক্লোরিনের এইদিকে দেখেন 6টা ইলেকট্রন আছে, আর এই দুইটা ইলেকট্রন কনসিডারে আসতেছে দিয়ে অষ্টক পূর্ণ হচ্ছে।
এটা হলো অষ্টক পূর্ণ। আমরা যখন কেমিক্যাল বন্ড দেখাবো তখন বিস্তারিত দেখতে পাবেন। আমি জাস্ট খালি এখানে একটা জিনিস বলবো যে অষ্টক পূর্ণ করলেই সেটা হচ্ছে যে ইনার্ট গ্যাসের হচ্ছে যে তারা হচ্ছে যে কনফিগারেশন লাভ করে। এই ইনার্ট গ্যাসের ইলেকট্রনিক কনফিগারেশন লাভ করলে তারা স্টেবল হয়। এই জন্য বলছিলাম যে স্টেবিলিটি যদি আসে তাহলেই তারা যে যৌগ গঠন করছে, যৌগ গঠন করার যে তাদের টেন্ডেন্সি বা সামর্থ্য বা ডিমান্ড, সেটা পূর্ণ হলেই তারা হচ্ছে যে সেটাই তাদের যোজনী বা সেটাই তাদের ভ্যালেন্সি। তাহলে আমার কথা কি ক্লিয়ার? এখন সাধারণত ভ্যালেন্সি হয় কত? তো ইলেকট্রনিক কনফিগারেশন যদি একটা অ্যাটমের দেখা যায়, তার সর্বশেষ শক্তি স্তরে যে কয়টি ইলেকট্রন থাকে বা অষ্টক পূর্ণ করার জন্য যে কয়টি ইলেকট্রন দরকার হয়, সেটাই হচ্ছে তার যোজনী। একদম সিম্পল। আমি একটু দেখাই, আপনাদেরকে দেখালে আপনি হচ্ছে যে এটা বুঝবেন। সেটা কি, যে হাইড্রোজেনের যে শক্তি স্তর, আমি একটু ফ্রেশ জায়গাটা নিই, ফ্রেশ। আচ্ছা, এখানে একটু খেয়াল করেন যে হাইড্রোজেনের যদি আমি ইলেকট্রনিক কনফিগারেশন দেখি, হাইড্রোজেন, হাইড্রোজেনের এর যে ইলেকট্রন, একটাই ইলেকট্রন থাকে। সো এর যে শক্তি স্তর, আমি যদি এটা তার শক্তি স্তর ধরি, প্রথম শক্তি স্তরেই তারা একটা ইলেকট্রন আছে, ঠিক আছে। আবার এদিকে মনে করেন যে সোডিয়াম, সোডিয়ামের যে ইলেকট্রন আছে 11টা, ঠিক আছে। এর প্রথম শক্তি স্তরে দিব 2টা। ইলেকট্রনিক কনফিগারেশন আমরা একটু পরে আসবো, আপনারা সঙ্গেই থাকেন। দেখেন, আমি যদি আপনাকে দেখাই, প্রথম শক্তি স্তরে সর্বোচ্চ সে ধারণ করতে পারে হচ্ছে 2টা, 2টা গেল। দ্বিতীয় শক্তি স্তরে সে 8টা ইলেকট্রন ধারণ করতে পারে সর্বোচ্চ, এই জন্য আমি 8টা দিলাম, ঠিক আছে। 8টা দিলাম, তাহলে 8 আর 2 10 হলো, আর টোটাল আছে কি 11টা, তাহলে সর্বশেষ শক্তি স্তরে আছে একটা। তাহলে সে কিন্তু এই যে আমি বললাম সর্বশেষ শক্তি স্তরে যে কয়টা ইলেকট্রন থাকবে সেই কয়টা ইলেকট্রনিক, সেই ইলেকট্রন নাম্বারই হচ্ছে তার যোজনী। আমরা সোডিয়াম ক্লোরাইডে কি দেখেছিলাম? 1 বলেছিলাম না? এই যে একটা ইলেকট্রন সে দিতে পারে, সেই একটা ইলেকট্রন দিয়ে দেয়, এই জন্য এর যোজনী হচ্ছে 1। এখন আপনার কথা আসতে পারে যে ক্লোরিনের তাহলে 1 হলো কেন? ঠিক আছে, ক্লোরিনের কেন 1 হলো কেউ বলতে পারবেন? একটু রেসপন্স করেন তো, ক্লোরিনের 1 হওয়ার কারণটা কি? 1 হওয়ার কারণ হলো যে ক্লোরিনের যদি আমি, ক্লোরিনের টোটাল 17টা ইলেকট্রন থাকে, 17টা ইলেকট্রন। তাহলে আমি যদি 17টা ইলেকট্রন আমি ইলেকট্রনিক কনফিগারেশনটা দেখি, তাহলে হয়ে যায় কেমন দেখেন। প্রথম শক্তি স্তরে 2টা, 2টা দিলাম। দ্বিতীয় শক্তি স্তরে 8টা, 8টা যাবে। আর তৃতীয় শক্তি স্তরেও 8টা যাবে, সরি 7টা যাবে, 10টা, আর এখানে যাবে 7টা, 7টা। তাহলে দেখেন অষ্টক পূর্ণ হওয়ার জন্য তার কিন্তু লাগে কয়টা? একটা গ্রহণ করবে, ইয়েস, অনেকে অ্যান্সার করেছেন, ধন্যবাদ। তো একটা ইলেকট্রন দিলে সে কিন্তু অষ্টক পূরণ করছে। অর্থাৎ এই অষ্টক পূর্ণ হওয়ার জন্য বা আপনার এই কি বলে স্থিতিশীলতা অর্জন করার জন্য বা স্টেবিলিটি অর্জন করার জন্য যে কয়টা ইলেকট্রন ত্যাগ করবে অথবা গ্রহণ করবে, সিম্পল। দেখেন এখানে যে সোডিয়াম যখন একটা ইলেকট্রন ত্যাগ করতেছে তখন কি এখানে অষ্টক পূর্ণ হয়ে যাচ্ছে, দ্যাট মিনস সোডিয়াম প্লাস, এটা সোডিয়াম প্লাস, অর্থাৎ এখানে 10টা ইলেকট্রন যখন থাকতেছে তখন সে কিন্তু স্টেবিলিটি লাভ করতেছে একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে। তাহলে ওই একটা ইলেকট্রন যে ছেড়ে দিচ্ছে, কাকে দিচ্ছে? অন্য আরেকজনকে দিবে। এই জন্য হচ্ছে যে তার হচ্ছে যে যোজনী হচ্ছে 1। আবার এদিকে ক্লোরিন যেটা, সে কিন্তু একটা ইলেকট্রন গ্রহণ করলে অষ্টক লাভ করতেছে। এই জন্য এই সোডিয়াম ক্লোরাইডের বা ক্লোরিনের যে যোজনী সেটা কিন্তু 1। ঠিক আছে, আমি ক্লিয়ার? আপনি অন্যান্য যে মৌলগুলো আছে সেই মৌলগুলো যদি আপনি দেখেন তাহলে কিন্তু এভাবেই আসে। ঠিক আছে, আচ্ছা, আমি মনে হয় ক্লিয়ার করতে পেরেছি। যদি আপনারা না বুঝতে পারেন তাহলে অবশ্যই আবার বলবেন। জি, একটা ইলেকট্রন গ্রহণ করবে। আচ্ছা, এরপরে আমরা চলে যাব যে পরিবর্তনশীল কেন আসতেছে, পরিবর্তনশীল। আমি একটু বলি, সেটা হচ্ছে যে পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করার কারণ হলো, আপনারা একটু পরে আসবো সেই জায়গাটায়, যে আপনার ওই যে স্টেবিলিটির জন্য একটা কথা বলেছিলাম, স্টেবিলিটি। যেমন আমি যদি কার্বনের ইলেকট্রন কনফিগারেশন কিন্তু হচ্ছে 6, অর্থাৎ ইলেকট্রন আছে 6টা। আমি যদি একটু ইলেকট্রনিক কনফিগারেশনের দিকে একটু খেয়াল করে দেখেন, অর্থাৎ এখানে যাবে 2টা, আর বাইরে হচ্ছে আছে কয়টা? 4টা, 4টা।
ঠিক আছে। এখন আমরা এই যে চারটা যে আছে, সে কিন্তু চারটা গ্রহণও করতে পারে অথবা চারটা ত্যাগও করতে পারে। ঠিক আছে। তাহলে এখানে এই জন্য কার্বনের হচ্ছে যে যোজনী হচ্ছে যে 4। বাট কার্বন মনো অক্সাইড আছে, দেখছেন? কার্বন মনো অক্সাইড, কার্বন মনো অক্সাইড সিও, সিও, এই সিও ব্যাখ্যা করতে গিয়ে দেখা গেছে যে কার্বনের এখানে যোজনী কত দেখা যায়, 2 দেখা যায়। হ্যাঁ, আপনারা অনেকেই এটা জানেন যে কার্বন ডাই অক্সাইডে হচ্ছে যে কার্বনের যোজনী হচ্ছে 4 কার্বন ডাই অক্সাইডের মধ্যে, কিন্তু কার্বন মনো অক্সাইডের ক্ষেত্রে কিন্তু কার্বনের যোজনী আবার 2। তাহলে এখানে পরিবর্তনশীল যোজনী হয়ে গেল। ঠিক আছে, এটা একটু অ্যাডভান্স যদি আমি বলি, তাহলে হচ্ছে যে আমরা যদি এই যে আহুপাউ নীতি অনুসারে যে ইলেকট্রনিক কনফিগারেশন 1s, একটু 1s2 2s2, ঠিক আছে, 2p 2p2, এই যে দুইটা ইলেকট্রন পি অরবিটালে আছে, আমরা পি অরবিটাল কি এগুলা পরবর্তীতে দেখবো, কিন্তু এখানে একটু জিনিস জেনে রাখেন, সেটা হচ্ছে যে এই যে 2p-তে যে দুইটা ইলেকট্রন আছে, এই 2p-টা আবার পি অরবিটালের ওরিয়েন্টেশনের কারণে এখানে হচ্ছে যে 2s এর একটা ইলেকট্রন এদিকে চলে আসে, এসে এইখানে আপনার চারটা আপনার হচ্ছে চারটা হচ্ছে যে কি হয়, চারটা আমি দেখাই দিই, 2p-x 2p-y 2p-z, এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন হয়ে যাবে, এই দুইটা ইলেকট্রন যে ছিল একটা ইলেকট্রন হয়ে গেল। এই একটা ইলেকট্রন আমি একটু স্পষ্ট করে লিখি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। কার্বন 6, 1s 1s2 2s 1 2px 2py 2pz, ঠিক আছে, এই এক এক এক, ঠিক আছে। যখন এই যে চারটা সিঙ্গেল ইলেকট্রন আছে, এই চারটায় সিঙ্গেল ইলেকট্রন দিয়ে যখন সে যৌগ গঠন করে, যেমন আপনার যদি কার্বন ইয়ার ক্ষেত্রে মিথেনের ক্ষেত্রে চিন্তা করেন, তো এই চারটা সিঙ্গেল ইলেকট্রন চারটা হাইড্রোজেনের সিঙ্গেল ইলেকট্রনের সাথে শেয়ার করে কিন্তু এই কার্বন মিথেনটা তৈরি হচ্ছে। কিন্তু যদি এরকম হয় যে কার্বনই দুইটা ইলেকট্রন গ্রহণ করতেছে, অর্থাৎ 2s2 ছিল আর 2p2 ছিল, তাহলে কি হচ্ছে, সে যদি আরো কি বলে আরো দুইটা ইলেকট্রন যদি নেয়, তাহলে কিন্তু দুই দুই চারটা চারটা ইলেকট্রন যদি নেয়, সেক্ষেত্রেও কিন্তু তার 4 হয়। কিন্তু হচ্ছে যে যদি এখানে এরকম এরকম থাকে 2p2, শুধু 2p-টা যদি সে পার্টিসিপেট করে 2p2, এই 2p4 হয় কখন, তো যখন কার্বনটা হচ্ছে এক্সাইট হয়। আর যদি কার্বন এক্সাইট না হয়, নর্মালি যদি হয়, তাহলে দুইটা ইলেকট্রন সে দেয়। ঠিক আছে, দুইটা ইলেকট্রন দিয়ে সে হচ্ছে যৌগ গঠন করে, যেটা কার্বন মনোঅক্সাইডের ক্ষেত্রে দেখা যায়। তো এই কার্বন মনোঅক্সাইডের ক্ষেত্রে এর যোজনী 2, আর অন্যান্য যৌগের ক্ষেত্রে যোজনী হচ্ছে 4। ঠিক আছে, এই জন্য কিন্তু তার হচ্ছে যে পরিবর্তনশীল যোজনী। ঠিক আছে, আমি মনে হয় ক্লিয়ার করতে পেরেছি। এরকম যদি মনে করেন যে আয়রন বা 3D মৌল, অর্থাৎ 21 থেকে 30-এর মধ্যে বা 30-এর উপরে যে মৌলগুলো আছে, হায়ার অরবিটাল থাকার কারণে কি হয় জানেন, লোয়ার এনার্জির যে ইলেকট্রন গুলো তারা হায়ার এনার্জির ইলেকট্রনে চলে যায়, অরবিটালে চলে যায়, যার জন্য হচ্ছে যে তারা পরিবর্তনশীল যোজনী শো করে। তো এটা আপনাদের অতটা ভিতরে যাওয়ার দরকার নেই, এগুলো অতটা পরীক্ষায়ও আসবে না। জাস্ট খালি এটা আপনি জানতে পারেন যে কিছু সিম্পল যেগুলো আপনাদের খুব পরিচিত মৌল, তার যে কয়টা যোজনী আছে সেটা, যেমন অনেক সময় কি বলে গোল্ডের এটা আসতে পারে, আয়রন খুব কমন, এখানে যেগুলো দেওয়া আছে সেগুলো পড়লে এনাফ হবে। ঠিক আছে, আমরা পরবর্তীতে চলে যাই। তবে আপনার ইলেকট্রনিক কনফিগারেশন জানলেই কিন্তু আপনারা হচ্ছে যে যোজনী গুলো পারবেন। আচ্ছা, আমরা পরবর্তীতে চলে যাই, আর বেশি দীর্ঘ করব না, আর কয়েকটা টপিক পড়িয়ে আজকে হচ্ছে যে শেষ করব। আচ্ছা, এখানে একটা জিনিস, সেটা হলো যৌগমূলক। ঠিক আছে, যৌগমূলকটা জানতে হবে। যৌগমূলক কি, একটু আগে আমি বললাম না যে এ আর বি মিলে কিন্তু আপনার হচ্ছে যে কি হয়, যৌগ তৈরি করে। এ আর বি মিলে যৌগ তৈরি করে। ঠিক আছে, এই যে বি সাধারণত আর এ সাধারণত আমরা কি বলেছিলাম যে এটা মৌলের একটা পরমাণু, মৌলের একটা পরমাণু হতে পারে। কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে কিছু মূলক আছে, মূলকটা হলো কি 2 বা
তার অধিক পরমাণু মিলে সেই মূলকটা তৈরি করে, এবং মূলকগুলো কিন্তু চার্জ যুক্ত হবে, চার্জ যুক্ত। ঠিক আছে, তাহলে কমনলি বা সাধারণভাবে কিন্তু একটা পরমাণু একটা পরমাণুর সাথে যুক্ত হয়, কিন্তু কিছু অ্যাডভান্স লেভেলের কিছু যৌগ আছে যেটা অজৈব যৌগ সাধারণত, তারা কি করে, তারা আবার নিজেদের মধ্যে কয়েকটা যৌগ পরমাণু মিলে একটা যৌগমূলক তৈরি করে, সেই যৌগমূলক মিলে হচ্ছে যে তারা যৌগ গঠন করে। যেমন হচ্ছে এখানে একটা আছে অ্যামোনিয়াম, NH4+, এটা ক্লোরিনের সাথেও হইতে পারে, যেটাকে নিশাদল নামে পরিচিত, অ্যামোনিয়াম ক্লোরাইড। ঠিক আছে, তারা হচ্ছে বেশি হয়, যেমন কার্বনেট, ফসফেট, ঠিক আছে, ডাইক্রোমেট, পটাশিয়াম পারম্যাঙ্গানেট। ঠিক আছে, এটা খুবই সহজ একটা জিনিস, এগুলো যদি পরীক্ষায় আসে, যদি যোজনী আসে, তাহলে যোজনী খুব সিম্পল। এর যে চার্জ, চার্জ যুক্ত অবস্থায় আপনাকে দেখাবে, যে যার যত চার্জ সেটাই তার যোজনী। যদি আমি বলি যে অ্যামোনিয়ামের যোজনী কত, এই যে অ্যামোনিয়াম ক্লোরাইড, তখন আপনাকে এই আলাদা আলাদা ধরলে হবে না, যেহেতু যৌগমূলক NH4 আপনাকে কনসিডার করতে হবে এ হিসাবে, মনে করেন NH4 কে আপনাকে কনসিডার, আর Cl কে বি হিসাবে ধরতে হবে, সিঙ্গেল ধরতে হবে। কিন্তু সিঙ্গেল, কিন্তু এটা হচ্ছে কয়েকটা অ্যাটম যুক্ত হয়ে এই যৌগটা তৈরি, মানে মূলকটা তৈরি করেছে। এটাকে আমরা যৌগ বলবো না, কিন্তু এটাকে অ্যাটমও বলবো না বা পরমাণুও বলবো না, এটাকে বলবো হচ্ছে রেডিক্যাল, এটাকে বলে হচ্ছে রেডিক্যাল। এবং সেটা কিন্তু ধনাত্মক অথবা ঋণাত্মক হতে পারে, এবং এখানে চার্জ যুক্তই হবে। ঠিক আছে, চার্জ যেটা নেগেটিভ অথবা পজিটিভ, ধনাত্মক চার্জ যুক্ত এই দুইটাই আছে, হাইড্রোনিয়াম আর অ্যামোনিয়াম, অন্যান্য যা আছে সবই হচ্ছে নেগেটিভ। ঠিক আছে, আমার কথা কি ক্লিয়ার? আপনারা বুঝতে পারতেছেন কিনা? তাহলে আমরা একদম সিম্পল, একদম ফ্রেশলি যদি বলি, তাহলে হচ্ছে যে আমরা আগে দেখেছি যে অ্যাটম অ্যাটম মিলে যৌগ গঠন করে। ঠিক আছে, অ্যাটম অ্যাটম মিলে, কিন্তু এখন দেখলাম যে কিছু অ্যাটম আগেই নিজেদের মধ্যে যুক্ত হয়ে তারা একটা রেডিক্যাল তৈরি করে, সেই রেডিক্যাল গুলো একে অপরের সাথে যুক্ত হয়ে তারা হচ্ছে যে যৌগ গঠন করে, সেগুলোকে বলা হয় রেডিক্যাল বা যৌগমূলক বলা হয়। যেমন আপনাকে যদি বলি Fe2, ফেরাস সালফেট, SO4, ঠিক আছে, এখানে যৌগমূলক হচ্ছে যেটা SO4টা হচ্ছে যৌগমূলক। আমাকে বলতে পারবেন এখানে SO4 এর যোজনীটা কত? SO4 এর যোজনী হচ্ছে যে একদম সিম্পল, এই যে -2, অর্থাৎ এই সালফেটের যোজনী হচ্ছে 2। তাহলে সালফেটের যদি যোজনী 2 হয়, তাহলে এখানে আয়রনের যোজনী কত হবে? আয়রনের যোজনী কত হবে তাহলে? একদম সিম্পল, 2। গুড, আয়রনের যোজনী হবে 2। ঠিক আছে, এরকম সায়ানাইড যদি হয়, সায়ানাইড হচ্ছে যে সায়ানাইডের যোজনী হচ্ছে 1। এখন যদি মনে করেন যে পটাশিয়াম সায়ানাইড, আমাদের খুব কমন, যে ইঁদুর মারার বিষ পটাশিয়াম সায়ানাইড, তাহলে এখানে পটাশিয়ামের যোজনী কত বলেন তো? পটাশিয়াম সায়ানাইড, সায়ানাইডটা হলো যৌগমূলক, তাহলে এখানে হচ্ছে যে পটাশিয়ামের যোজনী কত? সায়ানাইডের যদি 1 হয়, পটাশিয়ামেরও কি হবে? 1 1 হবে। ইটস সিম্পল, একদম সিম্পল। আপনারা যদি বিশেষ করে আপনারা কোন বইটা ফলো করেন, আমাদের এই লেকচারশিট তো আছেই, সাথে সাথে আপনারা এই ক্লাস 8, 9, 10 এর যে সাধারণ বিজ্ঞান বই আছে, একদম সিম্পল এগুলো দেওয়া আছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। ঠিক আছে, আমার মনে হয় যে আপনারা আপনাদেরকে বুঝাতে পেরেছি। আচ্ছা, এরপরে আমরা চলে যাই নেক্সট টপিক। নেক্সট টপিকে কি আছে একটু দেখি, তারপর আমরা ইয়েটা দেখবো, সালের কোশ্চেন গুলা দেখবো। আচ্ছা, এখানে একটু বলি, ঠিক আছে, সেটা হলো যে আমরা যে অ্যাটম নিয়ে, অ্যাটমের যে এগুলা পড়লাম, কি বলে, যোজনী পড়লাম, প্রতীক পড়লাম, সংকেত পড়লাম, এখন আপনাকে এখন দেখাইতে হবে যে অ্যাটমটা আসলে কেমন। ঠিক আছে, অ্যাটমিক গঠন। ঠিক আছে, আমি বেশি কিছু পড়াবো না, অ্যাটমিক গঠনে, অ্যাটমিক গঠন, অ্যাটম শব্দটা, এই অ্যাটম শব্দটা প্রথম যে চয়েস করেছে বা নিয়েছে, সে অ্যাটম শব্দটা নিয়েছে কিন্তু ডেমোক্রিটাস। হ্যাঁ, ডেমোক্রিটাস কিন্তু নামকরণটা করছে অ্যাটম। কিন্তু অ্যাটমিক মতবাদ বা অ্যাটমিক যে স্ট্রাকচারের জন্য যে যারা তত্ত্ব দিয়েছেন বা থিওরিটা দিয়েছে, পারমাণবিক মতবাদ, এটা কিন্তু দিয়েছেন জন ডাল্টন। ঠিক আছে, ডাল্টনের হচ্ছে যে মতবাদ বলে। আর অ্যাটম কথাটা চুজ করেছেন বা নিয়ে এসেছেন কে? ডেমোক্রিটাস। ডেমোক্রিটাস, ঠিক আছে, এটা একটু আহ মনে রাখবেন, ডেমোক্রিটাস হচ্ছে নামকরণ করছে, কিন্তু অ্যাটমিক মতবাদ বা অ্যাটমিক থিওরিটা দিয়েছেন কে? জন ডাল্টন। আচ্ছা, এখানে কিছুই না,
জন ডাল্টন যেটা বলেছেন 1803 সালে, তিনি যে অ্যাটমিক মডেলটা দিয়েছেন সেটা কি, সেটা বলছে যে পরমাণু সেটা অবিভাজ্য এবং একই মৌলের সকল পরমাণুর ভর এবং বৈশিষ্ট্য একই। হ্যাঁ, আপনারা একটু বলেন তো এখন পর্যন্ত কি, এখন কি এটা কি ঠিক আছে? পরমাণু অবিভাজ্য, একই মৌলের সকল পরমাণুর ভর ও বৈশিষ্ট্য একই, এটা কি ঠিক আছে? এটা কিন্তু কি বলবো, অ্যাডভান্স হয়েছে, এটা কিন্তু ঠিক নাই। ঠিক আছে, সেটাই আমরা দেখব যে আসলে পরমাণু অবিভাজ্য, এটা কিন্তু পরমাণু বিভাজ্য, এটা ভাগ করা যায়। কারণ পরমাণুকে ভেঙে আমরা কি পাই? মৌলিক কণিকা পাই, যেটা আমরা পরবর্তীতে আমরা দেখিয়েছি যে পরমাণুকে ভাঙলে কি পাওয়া যাবে? মৌলিক কণিকা পাওয়া যায়। এবং এই মৌলিক কণিকার কারণেই একই মৌলের একই পরমাণুর কিন্তু এই কথাটা লেখা আছে যে এটা আবার সত্য, ভিন্ন মৌলের পরমাণু নির্দিষ্ট কি হয়, নির্দিষ্ট অনুপাতে যুক্ত হয়ে যৌগ গঠন করে, এই কথাটা ঠিক আছে। ঠিক আছে, আগের যে ওই সময় এটাই কিন্তু নতুনত্ব ছিল। সায়েন্স যত ডেভেলপ হচ্ছে তত তাদের থিওরি গুলা মডিফাই হচ্ছে, কিন্তু ওই হয়তোবা ওই থিওরিটা না আসলে হয়তোবা মানুষের এরকম থিওরি মাথায় আসতো না, ওটা একটা সিঁড়ি আর কি। আচ্ছা যাই হোক, আমরা মৌলিক কণিকায় চলে যাই। আমরা এখানে এতটুকু শিওর হলাম যে আমাদের অ্যাটম গুলো কি করা যায়, ভাগ করা যায়। ঠিক আছে, আমরা এখন এখানে দেখব। আমি বেশি আর পড়াবো না, হয়তো বা 5 মিনিট পরে আমরা হচ্ছে যে ক্লাসটা শেষ করব। ঠিক আছে। আচ্ছা, একটা অ্যাটমের চেহারা কেমন হয় আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে, যে অ্যাটমের চেহারাটা কেমন। এখানে হচ্ছে যে কিছু শক্তি স্তর আছে, ভিতরে কিছু চার্জ আছে, বাইরে কিছু চার্জ আছে। ঠিক আছে, এই শক্তি স্তর গুলো কিন্তু নির্দিষ্ট নির্দিষ্ট শক্তি স্তর। এখান থেকে চাইলেই ইলেকট্রন কিন্তু এই ভিতরে আসতে পারবে না। ঠিক আছে, এটা আল্লাহর একটা তৈরি। হ্যাঁ, সেটা হলো কি, যে একটা অ্যাটমকে যদি আমরা বিশ্লেষণ করি তার মধ্যে 3টা কণিকা পাওয়া যাবে। সেই 3টা কণিকা হচ্ছে স্থায়ী কণিকা। সেটা কি কি? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। ঠিক আছে, আপনারা একদম স্পষ্ট দেখতে পাচ্ছেন ইলেকট্রনটা হচ্ছে নেগেটিভ, ইলেকট্রনটা হচ্ছে নেগেটিভ চার্জ, প্রোটন হলো পজিটিভ চার্জ, প্রোটন পি দিয়ে পজিটিভ চার্জ, আর নিউট্রন নিউট্রাল, দ্যাট মিনস এর কোনো চার্জ নাই, চার্জ শূন্য। ঠিক আছে, এটা হচ্ছে পরমাণুর স্থায়ী মৌলিক কণিকা। স্থায়ী মৌলিক কণিকা কয়টি? 3টি। এটা কিন্তু পরীক্ষায় খুবই আসে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। সেটা কিন্তু আপনাকে এটা খুব মনোযোগ সহকারে এই টেবিলটা পড়তে হবে। মৌলিক কণিকা কয়টি? একটা অ্যাটমের মৌলিক কণিকা হচ্ছে 3টি, ইলেকট্রন নেগেটিভ, প্রোটন পজিটিভ, আর নিউট্রন হচ্ছে যে নিউট্রাল অর্থাৎ শূন্য। আপনারা কি বুঝতে পারছেন? আচ্ছা, এখানে একটু খেয়াল করেন, তাহলে 3টা মৌলিক কণিকা, ইলেকট্রন নেগেটিভ, প্রোটন পজিটিভ, নিউট্রন হচ্ছে নিউট্রাল। এবং এই যে টেবিলটা আমি আপনাকে দিয়েছি, এখান থেকে কিন্তু কয়েকবার সালের কোশ্চিন এসেছে। আচ্ছা, যেহেতু এটি কণিকা তাহলে তার একটা ভর থাকবে। সেই ভরটা হচ্ছে যে ইলেকট্রনের ভর এত, প্রোটনের ভর এত, হ্যাঁ, নিউট্রনের ভর এত। ঠিক আছে, আর চার্জ বলে দিয়েছি। চার্জ এটা হচ্ছে ঋণাত্মক, ইলেকট্রন নেগেটিভ, ঋণাত্মক, তার মান কত? 1.6 ইন্টু 10⁻⁹ কুলম, এটা হচ্ছে নেগেটিভ চার্জ। আর একই সেম ভ্যালু বাট প্রোটনটা হচ্ছে পজিটিভ। ঠিক আছে, আর নিউট্রনের যেহেতু চার্জ নিউট্রাল, তো এটার কোনো আধান থাকবে না। আর এদের যে আবিষ্কারকের নাম, এটা হচ্ছে জে জে থমসন, খুবই ইম্পর্টেন্ট। রাদারফোর্ড হচ্ছে যে প্রোটনের আবিষ্কারক। এবং এখানে একটা জিনিস মনে রাখবেন, রাদারফোর্ড হচ্ছে যে নিউক্লিয়াস, অ্যাটমিক নিউক্লিয়াস আবিষ্কারক। নিউক্লিয়াস, নিউক্লিয়াস আবিষ্কারক। কিসের নিউক্লিয়াস? একটা অ্যাটমের নিউক্লিয়াস, দ্যাট মিনস হচ্ছে এই নিউক্লিয়াসের মধ্যে কি আছে? পজিটিভ চার্জ আছে না, প্রোটন। এই প্রোটন আবিষ্কারক যে, নিউক্লিয়াসের আবিষ্কারকও সেটা হচ্ছে রাদারফোর্ড। রাদারফোর্ড হচ্ছে নিউক্লিয়াস আবিষ্কার করেছেন। আর ইলেকট্রন আবিষ্কার করেছেন কে? সেটা হচ্ছে জে থমসন। আর নিউট্রন, এটা বিসিএস এ পরীক্ষা আসছিল, নিউট্রনের আবিষ্কারকের নাম হচ্ছে চ্যাডউইক, জেমস চ্যাডউইক। এই কয়েকটা, এই টেবিলটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আপনারা এটা অবশ্যই মনে রাখবেন। এটা শুধু বিসিএস না, প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি। সো এটা আমি আর বুঝানোর কিছু নাই, এটা হচ্ছে মুখস্থ করেন। বুঝানো কি সিম্পল, ইলেকট্রনের যে ভর 9.11, এটা মানে খুবই কমন জিনিস, এটা অবশ্যই মুখস্থ করতে হবে। আর এটার যদি চার্জ পারেন নেগেটিভ, এবং চার্জের মান হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁹ এটা। আর এটার পজিটিভ যেটা, সেটা হচ্ছে প্রোটনের। এভাবে মনে রাখতে হবে। আর নিউট্রন নিউট্রাল, এটার কোনো চার্জ নাই। ঠিক আছে, এভাবে মুখস্থ রাখবেন।
আচ্ছা, এরপরে আমরা চলে যাই অস্থায়ী মৌলিক কণিকা। অস্থায়ী মৌলিক কণিকা থেকে খুব একটা বেশি কোশ্চেন আসে না, তবে মানে এটা একটু পড়ে নেবেন এই কারণে যে এখন যেহেতু নতুন নতুন রিসার্চ হয়, যেহেতু স্থায়ী মৌলিক কণিকার এটা নিয়ে আর রিসার্চের কিছু নাই, এখন হচ্ছে যে যে মানে ফিজিক্সের যে নতুন নতুন ফিল্ড যেগুলো আসতেছে, ঠিক আছে, আপনার নিউক্লিয়ার শক্তি, নিউক্লিয়ার যে রিয়াকশন গুলো, রিয়াকশন বা বিক্রিয়া, সেগুলো কিন্তু এই অস্থায়ী মৌলিক কণিকা এবং কম্পোজিট কণিকা এগুলোর মাধ্যমেই কিন্তু এই ধরনের ঘটনাগুলো ঘটে। যার জন্য রিসেন্ট যে মানে ইয়েগুলো হচ্ছে যে ফেনোমেনা যেগুলো, সেগুলোর উপর ডিপেন্ড করে এই ধরনের কিছু কোশ্চেন আসতে পারে। এটা হচ্ছে যে আপ টু ডেট থাকা ভালো, তবে এগুলো থেকে খুব বেশি যে কোশ্চেন আসবে এমনটি না। ঠিক আছে, তো যাই হোক, আজকে আর মনে হয় আগানো ঠিক হবে না, কারণ অনেকক্ষণ ক্লাস হয়ে গেছে। আপনাদের কি অবস্থা একটু দেখতে চাই, আপনাদের চ্যাট বক্সটা যে অনেকে রেসপন্স করেছেন। আশা করি যে আপনারা এতটুকু বুঝেছেন। যদি কেউ বুঝতে না পারেন আমাকে একটু কোশ্চেন করবেন অবশ্যই চ্যাট বক্সে, অথবা আমি আনমিউট করে দিব, বা আপনি আনমিউট করে কথা বলতে পারবেন। একটু হ্যান্ড রেজ করবেন যদি কেউ কিছু বলতে চান, ঠিক আছে? কারো কোনো কোশ্চেন? আমরা এরপরে চলে যাব কোশ্চেন সলভে, আমরা চলে যাব। কারো কোনো কোশ্চেন আছে কিনা? আমরা যদি কোশ্চেন সলভ করি, একটু দেখি যে কি ধরনের কোশ্চেন আসেন। অনেকে বলছিলেন যে আমরা জব প্রিপারেশন নিতে এসে কি পড়তেছি। দেখেন, আপনারা জবের প্রিপারেশন নিচ্ছেন, বাট এখান থেকে কি ধরনের কোশ্চেন আসছে দেখেন। এই যে আমি বলেছিলাম না পটাশিয়ামের মৌলটির প্রতীক কি, আমি বলেছিলাম না যে ল্যাটিন নাম যেগুলা সেগুলা থেকে কোশ্চেন আসার সম্ভাবনা বেশি। দেখেন তো পটাশিয়ামের মৌলটির প্রতীক কি? প্রতীক হচ্ছে কি কে, ঠিক আছে। পিটিতে কি প্লাটিনাম, টিএতে প্যালাডিয়াম। হ্যাঁ, তাহলে আমাদের এখান থেকে যেটা আসতেছে সেটা হচ্ছে যে পটাশিয়াম হচ্ছে যে আমাদের আহ কে, পটাশিয়াম হচ্ছে যে কে আসতেছে, পটাশিয়ামের সংকেত হচ্ছে কে। আচ্ছা, এরপরে আরেকটু দেখেন, কোন রাসায়নিক মৌলের প্রতীক হচ্ছে জিঙ্ক, জেড এন। দেখছেন, আমি বলেছিলাম না 1 থেকে 30, 1 থেকে 30-এর যে মৌলগুলো, সেই মৌলগুলোর প্রতীকগুলো মুখস্থ রাখতে হবে। এটা হলো জিঙ্ক, হলো 30 নাম্বার মৌল যেটা, সেটা হচ্ছে যে জিঙ্ক। তাহলে জিঙ্ক জেড এন এর প্রতীক হলো, জেড এন হলো জিঙ্কের প্রতীক, জেড এন, জেড এন। এরপরে দেখেন, আমি বলেছিলাম না বোরন আর জিরকোনিয়াম কোন ভাষা থেকে এসছে? আরবি ভাষা। মূলত আসছে কি গ্রিক আর ল্যাটিন থেকে, সরি, ল্যাটিন এবং ইংরেজি ভাষা থেকে বেশি আসছে। কিন্তু আমি বলেছিলাম না দুইটা জিনিস, এটা একটু এক্সেপশনাল, এটা মুখস্থ রাখতে হবে। সেটা হচ্ছে কি আরবি ভাষা থেকে আসছে, বোরন প্লাস জিরকোনিয়াম। পানির সংকেত, পানির সংকেত কোনটা? সেটা হচ্ছে যে H2O, এটা আমরা সবাই জানি। এরপরে দেখেন, আমরা যদি খেয়াল করি, গ্লুকোজের সংকেত, ভারী পানির সংকেত, এগুলো তো আশা করি পারবেন। ভারী পানির সংকেত এগুলা বলছি। তারপর যোজ্যতার মধ্যে দেখেন হাইড্রোজেন পরমাণুর যোজনী কত, ঠিক আছে। হাইড্রোজেন পরমাণুর যোজনী কত, আজকে তো অনেক বলেছে হাইড্রোজেন পরমাণুর যোজনী কত। আমরা কি দেখেছি? H2O যদি আমাদের জানা থাকে, হাইড্রোজেন পরমাণুর যোজনী আমরা জানবো। অক্সিজেনের যোজনী কত বলেন তো? অক্সিজেনের যোজনী এখান থেকে 2, তাই না? আচ্ছা, এরপরে আমরা দেখব, গুড, অনেকে অ্যান্সার করেছেন, খুব ভালো, খুব ভালো। এরপরে দেখেন, আহ যৌগমূলক থেকে কোনো কিছু আসছে কিনা দেখি একটু। দেখেন, সালফেট একটি, সালফেট, সালফেট আমরা বলেছিলাম না ফেরাস সালফেট, আপনাকে ইয়াতেই বলেছিলাম ফেরাস সালফেট। তাহলে সালফেট, এটা তো সালফার না। সালফার হলে সেটা অ্যাটম হতো, সালফেট এটা হচ্ছে যে কি একটা যৌগমূলক, অর্থাৎ যৌগ মৌল, ঠিক আছে। নাইট্রিক অ্যাসিড কোনটি? নাইট্রিক অ্যাসিডের সংকেত যেটা, সেটা HNO3। আমাকে একটু বলবেন যে আমরা জানি না যে হাইড্রোজেনের যোজনী হচ্ছে 1, তাহলে নাইট্রেটের যে মূলক যেটা, তার যোজনীয় 1, ঠিক আছে। তাহলে নাইট্রিক অ্যাসিডের সংকেত এখানে বলছে কি মৌলিক পদার্থ কোন, নাইট্রিক অ্যাসিডে মৌলিক পদার্থ কোনটি?
মৌলিক পদার্থ কোনটি হবে? মৌলিক পদার্থ দ্যাট মিনস হচ্ছে যে এখানে যৌগমূলক নয়, মানে এটা হচ্ছে যৌগমূলক আর হাইড্রোজেনটা হচ্ছে যৌগমূলক নয়, এই জন্য এখানে অ্যান্সার হবে ক। বোঝা যাচ্ছে আপনাদের অ্যান্সার গুলো? একটু জানাবেন। আর আপনাদের কোনো কোশ্চেন থাকলে আপনারা অবশ্যই বলবেন। হ্যাঁ, আপনারা দেখেন এইখানে নেক্সট ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট হবে। হ্যাঁ, ইলেকট্রন বিন্যাস থেকে কিভাবে আমরা যোজনী দেখবো, তারপর হচ্ছে যে কিভাবে তারা ইয়ে করবে, যৌগ গঠন করে, তারপরে ইলেকট্রনিক কনফিগারেশন, একটা অ্যাটমের মধ্যে কিভাবে ইলেকট্রন গুলো থাকে সেগুলো আমরা দেখবো নেক্সট ক্লাসে। হ্যাঁ, তারপর ইলেকট্রনিক কনফিগারেশন কোন কোন নিয়মে করা হয় বা করা যায় সেগুলোও কিন্তু আমরা নেক্সট ক্লাসে আমরা দেখতে পাবো। আপনারা দেখেন পরমাণু নামকরণ করেন কে? এটা হচ্ছে যে আমি বলেছি যে নামকরণ ডেমোক্রিটাস করে। একটি অ্যাটমে মৌলিক কণিকার সংখ্যা কয়টি? 3টি আমরা দেখেছি, তাই না? আমরা দেখছি না মৌলিক কণিকা থেকে কতগুলো কোশ্চেন আসে, দেখছেন কত ইম্পর্টেন্ট? এটা খুবই ইম্পর্টেন্ট একটা আমি বলবো এটা খুবই ইম্পর্টেন্ট। মানে ইলেকট্রনে কি বলে আপনার অ্যাটমিক মডেল বা একটা অ্যাটমের স্ট্রাকচার, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখেন এখানে কোনটি মৌলিক কণিকা নয়, আমি বলে দিয়েছি 3টার মধ্যে যেটা। একটি পারমাণবিক কণার কি নেই? এটা হচ্ছে যে ওজন আছে, আয়তন নেই। মানে কণিকা যেগুলো সেই কণিকার থেকে আসছে আর কি। আচ্ছা, এরপরে দেখেন আমি যদি বলি শুধু অ্যাটমিক মডেল, অ্যাটমিক নিউক্লিয়াস ওয়াজ ডিসকভার্ড, আমি বললাম না নিউক্লিয়াস কে আবিষ্কার করেছেন? কি? রাদারফোর্ড। অর্থাৎ নিউক্লিয়াসে থাকে হচ্ছে প্রোটন, সেই প্রোটন আর নিউক্লিয়াস, প্রোটন যিনি আবিষ্কার করেছেন, নিউক্লিয়াস উনি আবিষ্কার করেছেন রাদারফোর্ড। পরমাণুর নিউক্লিয়াসে কি কি থাকে আমি বলে দিচ্ছি, একই কথা। হ্যাঁ, আর কি কি থাকে না? মেসন, নিউট্রন, প্রোটন, ইলেকট্রন। হ্যাঁ, কোনটা থাকে না নিউক্লিয়াসে? অনেকে ভুল করবে, আমি এটা একটু দেখাই দিই। যে বলছে যে কি কি থাকে না নিউক্লিয়াসে, কি কি থাকে না? নিউক্লিয়াসে থাকে হচ্ছে পি আর এন। পি এন হচ্ছে নিউক্লিয়াসে, প্রোটন আর নিউট্রন থাকে নিউক্লিয়াসে। নিউক্লিয়াসের বাইরে থাকে হচ্ছে ইলেকট্রন। তাহলে এখানে বলছে যে পরমাণু নিউক্লিয়াসে থাকে না কোনটি, সেটা হচ্ছে ইলেকট্রন। ঠিক আছে, তারপরে এখানে দেখেন একটা আসছে যে নিম্নের কোন বাক্যটি সঠিক নয়, সত্য নয়। এটা কিন্তু বিসিএস এর কোশ্চেন, দেখছেন? বিসিএস এর কোশ্চেন। আমরা দেখি নিচের কোনটি সঠিক নয়, আমরা পারি কিনা। বলছে কি, পদার্থের নিউক্লিয়াসে প্রোটন নিউট্রন থাকে, এটা হচ্ছে সত্য। প্রোটন ধনাত্মক চার্জ যুক্ত, ওই টেবিল থেকে এই জিনিসটা আসছে ইনফরমেশন। ইলেকট্রন পরমাণু নিউক্লিয়াসের ভিতরে অবস্থান করে, সেটা দেখলেই বোঝা যায়। আর হচ্ছে কি, ইলেকট্রন পরমাণু নিউক্লিয়াসের ভিতরে অবস্থান করে, আর ইলেকট্রন ঋণাত্মক চার্জ যুক্ত। আমরা দেখলাম না একটু আগে যে ইলেকট্রন কোথায় থাকে? ইলেকট্রন থাকে কি নিউক্লিয়াসের বাইরে। তাহলে এই কথাটা সত্য নয়, একদম সিম্পল। হ্যাঁ, প্রোটনের চার্জ কি? পজিটিভ চার্জ আছে, পজিটিভ নেগেটিভ চার্জ দুইভাবে আছে। পজিটিভ চার্জ নেই উপরের কোনটা? প্রোটন পজিটিভ, প্রোটন পজিটিভ, তাহলে ক। ঠিক আছে, একদম সিম্পল। দেখছেন সব এখান থেকে কিন্তু কোশ্চেন গুলো আসছে। আচ্ছা, এখানে একটা দেন 24তম বিসিএস এ আসছে, পরমাণু চার্জ নিরপেক্ষ হয় কেন? ঠিক আছে, আমরা অ্যাটমিক মডেলটা যেহেতু পড়ি নাই, সেহেতু আপনি এটা হয়তোবা বলতে পারবেন না, কিন্তু এখানে একটু বলে দিই। সেটা হচ্ছে যে সেটা হচ্ছে যে দেখেন, একটা অ্যাটম আমরা বলছি কি সোডিয়াম, আমরা সোডিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন আমরা দেখাইছিলাম না, সোডিয়াম। তাহলে দেখেন সোডিয়াম আমি বলেছি যে 11টা ইলেকট্রন আছে। ঠিক আছে, এটা কেন পজিটিভ আর নেগেটিভ না? পজিটিভ কখন হলো দেখছেন? যখন সর্বশেষ শক্তি স্তর থেকে একটা ইলেকট্রন যখন চলে গেছে, তখন আমরা বলছি কি এটা সোডিয়াম পজিটিভ। দ্যাট মিনস এখানে একটা ইলেকট্রন শর্টেজ, দ্যাট মিনস হচ্ছে এখানে কিছু নাই। অর্থাৎ 11টা ইলেকট্রন, 11টা প্রোটন। একটা নিরপেক্ষ অ্যাটমের মধ্যে 11টা ইলেকট্রন থাকে, ঠিক? ইলেকট্রন মানে হচ্ছে যে নেগেটিভ চার্জ। আবার নিউক্লিয়াসের মধ্যে সেই 11টা প্রোটন থাকে, দ্যাট মিনস পজিটিভ চার্জ যে কয়টা, আর বাইরে ঠিক সে কয়টা হচ্ছে নেগেটিভ চার্জ। যখন নেগেটিভ চার্জ অর্থাৎ ইলেকট্রন আদান প্রদান হয়, ইলেকট্রন যখন চলে যায়, তখন সেটা হয়ে যাচ্ছে তার একটা প্রোটন বেশি হয়ে যায়, তখন সেটা চার্জ যুক্ত হয়ে যায়। দ্যাট মিনস হচ্ছে যে এখানে যে অ্যান্সারটা হবে, একটা পরমাণু চার্জ নিরপেক্ষ কখন? চার্জ নিরপেক্ষ দ্যাট মিনস হচ্ছে এটা জিরো হচ্ছে কখন? যখন নিউট্রন ও প্রোটনের সংখ্যা সমান, প্রোটন ও নিউট্রনের ওজন সমান, ইলেকট্রন ও প্রোটনের সংখ্যা সমান, নিউট্রন প্রোটনের সংখ্যা নিউক্লিয়াসে থাকে। এটা একদম ভুল।
এটা নিউট্রন প্রোটন নিউক্লিয়াসে থাকে, বাট এটার জন্য চার্জ নিরপেক্ষ তেমনটি না। আমি বলেছি কি, যে কয়টা চার্জ নিউক্লিয়াসে পজিটিভ চার্জ থাকে ঠিক সেই কয়টা নেগেটিভ চার্জ নিউক্লিয়াসের বাইরে অর্থাৎ কক্ষপথে থাকে। ইলেকট্রন আর প্রোটনের সংখ্যা সমান, এটা হচ্ছে যে মানে ঠিক অ্যান্সার, সঠিক অ্যান্সার হবে এটা। ঠিক আছে, মোটামুটি এভাবেই আপনার হচ্ছে সবগুলো কোশ্চেনের অ্যান্সার আপনারাও পারবেন আশা করি। আপনারা দেখবেন, আর আমাদের এখানে ভর্তি হলে আমরা এভাবে হাতে কলমে দেখাবো, আপনাদের কাছে শিখবো আমরা। আমাদের ছোট্ট জ্ঞানে যতটুকু আছে আমরা সেটা শেয়ার করব। এই শেয়ারিং এর মাধ্যমে দেখা যাচ্ছে যে আপনাদের একটা সুন্দর প্রিপারেশন গড়ে উঠবে। হ্যাঁ, এই আশাবাদ ব্যক্ত করছি। আশা করি আপনাদের সবার সাথে সামনের ক্লাসে দেখা হবে। এই বলে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আপনাদের কোনো কোশ্চেন যদি থাকে একটু প্লিজ বলবেন। হ্যাঁ, সরাসরি কথা বলতে পারবেন এখন। সবাইকে পারমিশন দিয়ে দিচ্ছি। হ্যাঁ, প্লিজ এখানে একটু। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। ভালো আছেন তারিকুল স্যার? বাগের, জি। এই কোর্সের ফি কত ধরা হয়েছে স্যার? এটা তো জানা নেই স্যার। আচ্ছা, আপনি আমাদের ইজেপির হচ্ছে যে ওয়েবসাইটে যেতে পারেন, ejp.com, আপনার হচ্ছে যে .com.bd, এটাতে ঢুকলে আমাদের ডিটেলস দেওয়া আছে। হ্যাঁ, তারপরে আপনার সাথে আমাদের যে প্রতিনিধি তারা আপনাদের সাথে যোগাযোগ করবে, আপনার সাথে হ্যাঁ, যোগাযোগ করবে স্পেসিফিক্যালি। হ্যাঁ, আপনারা যদি ঠিক আছে কোনোদিন স্যার। আমাদের সেবা নিতে চান কেউ, তাহলে আপনাদের হেল্পলাইন নাম্বার বা আপনাদের কন্ট্যাক্ট নাম্বার চ্যাট বক্সে দিয়ে দেন, পরবর্তীতে ইজিপির প্রতিনিধি আপনাদের সাথে যোগাযোগ করবে। ঠিক আছে স্যার, ধন্যবাদ স্যার। হ্যাঁ, আমাদের একটা মানে যারা লাইভ ক্লাস আসেন, এই জয়নিং ব্যক্তিদেরকে আমরা 90% একটা ডিসকাউন্ট দিচ্ছি, শুধুমাত্র জয়নিং এর ব্যক্তিদের জন্য। তো এখানে আপনারা চ্যাট বক্সে দিয়ে রাখতে পারবেন এই তথ্য, শুধু আপনার কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করবেন। আচ্ছা, আর কেউ পার্টিসিপেন্টস আপনারা কিছু বলতে চাইলে আমাদের মানে ড্রব্যাকস যদি থাকে আপনারা শেয়ার করতে পারেন। হ্যাঁ, যে আমরা আমাদের ইমপ্রুভমেন্ট যেন করতে পারি। হ্যাঁ, আমরা চেষ্টা করব আরো ভালো সেবা দেওয়ার জন্য, বা আমাদের ড্রব্যাকস গুলো যদি বলেন, আপনাদের যদি সামনে সেটা ইয়া থাকে সেটা বলতে পারেন। জি, আর কেউ কিছু বলতে চান? যে আমাদের দুইজন পার্টিসিপেন্ট অলরেডি তাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে যে শেয়ার করেছেন আপনাদের সাথে, আমাদের প্রতিনিধি যোগাযোগ করবে আপনাদের যে কোনো প্রয়োজনে, আপনারা তাদের সাথে শেয়ার করতে পারেন আর কি। আপনাদের অনুরোধ করছি স্যার আপনাদের স্যার মানে স্যার, জি আপনি জি যদি জি। একটু এখানে বলে দেওয়া হতো তাহলে সবাই জানতো, হয়তো অনেকে হয়তো নাম্বার দিতে চাইবে না স্যার, মানে আমার মনে হয় স্যার। আচ্ছা, মানে আমাদের অফার গুলো বলে দিতে বলবো। হ্যাঁ হ্যাঁ, অফার গুলো যদি একটু বলে দিতেন তাহলে এখানে 26 জন আছে, সবাই শুনতে পারতো এবং তারা জি, এটা চিন্তা ভাবনা করে পরে ভর্তি হবে কিনা এটা উম, মানে ঠিক করতে পারতো আর কি স্যার। যদি আপনার বিসিএস টার্গেট থাকে, বিসিএস মানে হচ্ছে যে আপনার ধৈর্যের পরীক্ষা, সো আপনাকে ধৈর্য নিয়ে আগাইতে হবে, তাছাড়া কিন্তু হবে না। হ্যাঁ, আপনাকে বুঝতে কন্টিনিউটি পারছি। করতে হবে। ঠিক আছে, আপনার টার্গেট ফিক্সড। সো আপনি এখন করবেন যেটা, আপনার স্ট্রং পজিশন কি আর উইক পজিশন কি। আপনি স্ট্রং পজিশনটা যদি 1 ঘন্টা সময় দেন, উইক পজিশনে আপনাকে 2 ঘন্টা সময় দিতে হবে। এটা হলো আমার পরামর্শ, দেখবেন আপনি আপনার গোলে পৌঁছায় যাবেন ইনশাল্লাহ। জি, ধন্যবাদ। না ওই যে ওইটাই স্যার, মানে অনেক সার্কুলার আসতেছে, তো তো এগুলো দেখে জি, আসলে আমার মনে হচ্ছে যে আরেকবার আমি কি চেষ্টা করবো কিনা। তো হঠাৎ হ্যাঁ করে গতকালকে অবশ্যই আপনাদের এসএমএসটা অবশ্যই পাই, তো করবেন, কারণ ধরে না যে কোনো জি কোনো জি কোনো এক জায়গা থেকে নক পাইলে এটা আর কি মানে জি 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 জি। মনের ভিতরে একটা কারণ জায়গা এখন মানে সাদা জায়গা, তো ওইটা বাংলাদেশের, আর কি আমরা ফিল হ্যাঁ করছি একবার বাংলাদেশ, যে আমি ট্রাই করবো। জি 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 জি, বাংলাদেশের যে মানে এখন যে জব সেক্টর বা আপনার ইয়ার দুর্নীতি অনেকটাই কমে আসছে। আপনি এখন অনেকটাই মেধার মূল্যায়নটা বেশি করা হবে আমার যতটুকু দেখা। সো আপনি এগোতে পারেন, আর আপনি যদি রিটেন মার্কস ভালো ক্যারি করতে পারেন, আপনি মানে ভাইভাতে আপনাকে বাদ দেওয়ার সম্ভাবনা খুবই কম। আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সও আমি এরকম দেখেছি, রিটেন মার্কস ভালো হওয়ার কারণে আপনার যেই ব্যাকগ্রাউন্ডই হোক কিন্তু হচ্ছে যে আপনাকে বাদ দিতে পারেন। ঠিক আছে, তো আপনার টার্গেট থাকবে রিটেন মার্কস আপনাকে ভালো অবটেন করতে হবে। জি,
আচ্ছা, আর স্যার আমি কি তাহলে আপনাদের মোটামুটি যেটা আমি আমার অভিজ্ঞতা যতটুকু আমি বুঝি যে বিসিএস এর ক্লাসটা করলে মোটামুটি বাকি সব অটোমেটিক কাভার হয়ে যায় আর কি, জি 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 অন্য অন্য মানে জবের ক্ষেত্রে আর কি। জি 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 আপনার বেসিকটা স্ট্রং করতে হবে। আমরা হ্যাঁ। বেসিক নিয়েই মূলত আমরা বেশি প্রায়োরিটাইজ দিব, ঠিক আছে? বেসিকটা তো আমি যাদের স্ট্রং আমি হবে আপনাদের সে এমনিতে ভালো। জি স্যার, আমি তাহলে আপনাদের বিসিএস এর এই কোর্সটাতে ভর্তি হই, আপনার ডিসকাউন্ট দিয়ে রাখেছেন অনেক কম মূল্যে। তো আমি রেগুলার জি জি ক্লাসটাও করতে চাচ্ছি আর কি। জি জি অবশ্যই অবশ্যই ওয়েলকাম, আপনাকে ওয়েলকাম। আপনার বন্ধু বান্ধব থাকলেও তাদেরকে নিয়ে আপনি ইয়ে করতে পারেন। জি ডেফিনেটলি, সেটা আমি অবশ্যই করবো ইনশাল্লাহ। জি, ধন্যবাদ। ওকে জি, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ।